আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? চলে এলাম আবার আপনাদের মাঝে আমি। ও আজকে আমাদের ১১তম ক্লাস। একটা ছন্দ হয়ে গেছে, হঠাৎ করে খেয়াল করলাম যে কি অবস্থা সবার? চলে এলাম আবার। তাই না? আচ্ছা, যেই হোক। আহ, আজকে আমাদের সাজেশন ক্লাস, ১১ নাম্বার সাজেশন ক্লাস। আমি আপনাদের সাথে যথারীতি আছি, আব্দুল্লাহ আল ফাতিন। আমরা গত ক্লাসে বেশ কিছু প্রশ্ন সলভ করেছিলাম। আজকেও এরই ধারাবাহিকতায় বেশ কিছু প্রশ্ন সলভ করব। আম ওয়ালাইকুম আসসালাম আফরিন জাহান, আ মামুন। আচ্ছা, ঠিক আছে। অনেকেই যুক্ত হয়েছেন। ভেরি গুড। ওকে। তো আ আমরা প্রতিদিন কিন্তু আ রাতে বা মোটামুটি আমরা হচ্ছে এইরকম একটা সময়ে কিন্তু ৮টা-৯টার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মুত্তাসিম পাহলভী স্যার বা আমি আ স্যার স্যারের ম্যাথ কোর্স নিয়ে এবং আমি আমার জিকে ক্লাস নিয়ে আরকি চলে আসি। তো আপনাদের সাথে বরাবরই হচ্ছে আমরা বেশ কিছু সাজেশন ক্লাস বা বিভিন্ন সমসাময়িক যে পরীক্ষাগুলাতে যে পরীক্ষা মানে প্রশ্নগুলি আসছে সেগুলি এনালাইসিস করি। একই সাথে সম্ভাব্য প্রশ্নগুলি আরকি আমরা চেষ্টা করি সমাধান করার। তো এই ধারাবাহিকতায় আজকে ১১তম ক্লাস। আমরা চলেন শুরু করি। আচ্ছা, অনেকে যুক্ত হয়েছেন। ভেরি গুড। ইন্ডিয়া থেকে লোকজন চলে আসছে। ওয়াও! হ্যাঁ, কত পপুলার হয়ে গেছি আমরা। আচ্ছা, ঠিক আছে। ওকে। চলেন শুরু করি। ১ম প্রশ্নে চলে যাই। দেখেন, ১ম প্রশ্নটা আমরা আজকে ব্যাংকের একটা প্রশ্ন নিচ্ছি। তো আমি ১ম এই একটু বলে নেই। ২ টা কথা আমি একটু বলব। ১ম কথা হচ্ছে যে আ ১ম কথা হচ্ছে আ মানে গত কয়েকটা ক্লাসে আমি যেটা দেখছি যে আ আপনারা ক্লাসের মাঝখানে জিজ্ঞেস করেন যে, "এটা কি ব্যাংকের ক্লাস?" হ্যাঁ? এটা গতকাল একজন জিজ্ঞেস করেছেন। তার কিছুদিন আগে একজন জিজ্ঞেস করেছেন যে, "এটা অ্যাডমিশনের ক্লাস কিনা?" তো আমি একটু বলে দেই। জিকে বা জেনারেল নলেজ এইটার কিন্তু কোনো মা-বাপ নাই। বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এবং বিভিন্ন জায়গার আপনি যত প্রশ্ন সলভ করবেন ততই কিন্তু আপনার জ্ঞান সমৃদ্ধ হবে। ঠিক আছে? জিকের ব্যাপারটাই হচ্ছে সে আসলে আপনার স্মার্ট কতটুকু, আপনি কতটুকু কনশাস দিন দুনিয়াতে কি হচ্ছে, চারপাশে কি হচ্ছে এই জিনিসগুলা কতটুকু আপনি আয়ত্তে রাখেন। আ প্রজাতন্ত্রের একজন স্মার্ট সিটিজেন হিসেবে আপনি কতটুকু আ আসলে সচেতন এই বিষয়গুলা নিয়ে, সেগুলা কিন্তু জানার জন্য আমাদেরকে কিন্তু এইটা দেখলে চলবে না যে আ কোনটা অ্যাডমিশন টেস্টে আসছে বা কোনটা হচ্ছে বিসিএস এ আসছে, কোনটা ১১ থেকে ২০তম গ্রেডে আসছে, এগুলা কিন্তু দেখলে হবে না। কারণ আপনি যদি দেখেন যেকোনো ধরনের একটা বই যদি আপনি নেন বাজার থেকে, তাহলে দেখবেন যে এই প্রশ্নটা কোনো একটা অ্যাডমিশন টেস্টে আসছে, সেটা আবার চাকরির পরীক্ষায় আসছে। ইভেন বিসিএস এর প্রশ্ন থেকে এবার দেখা গেছে যে অ্যাডমিশনের প্রশ্ন পিক করছে। তো এরকম আদান-প্রদান হইতেই থাকে। সো আমরা চেষ্টা করব সব ধরনের প্রশ্ন সলভ করার। ঠিক আছে? ওকে। ঠিক আছে। নুরুল আ আছেন ফেনী থেকে। আ আচ্ছা, অনেকেই সালাম দিছেন। আচ্ছা, অনেকে যারা পরে যুক্ত হয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আবারও সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা ১ম যে প্রশ্নটা আমরা সলভ করছিলাম হচ্ছে ব্যাংকের, হ্যাঁ? তো যেটা বলেছি যে সব ধরনের প্রশ্নই কিন্তু আমরা সমাধান করব। ব্যাংকের, জিকে, আ গদবাঁধা যে বিসিএস এর বা নবম থেকে ২০তম গ্রেডের যে জিকে প্রশ্নগুলা হয় এবং অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলাও যেগুলো গুরুত্বপূর্ণ আমরা ওখান থেকে পিক করে সলভ করি। ঠিক আছে? ১ম প্রশ্ন ব্যাংকে আসছে। এর মানে এইটা না যে আজকে এটা ব্যাংকের ক্লাস। ঠিক আছে? ওকে। ১ম প্রশ্ন কি বলছে দেখেন। ওকে, শুরু করি। রাইডার কাপ, হ্যাঁ? আপনাকে বলছে যে রাইডার কাপ এইটা কোন খেলার সাথে জড়িত। ঠিক আছে? তো রাইডার কাপ, হ্যাঁ? আমি যদি এটা একটু লিখি, রাইডার, এই হইল আমার রাইডার কাপ। তো এই রাইডার কাপ এটা আসলে কোন খেলার সাথে জড়িত? এটা এই বছরেই কম্বাইন্ড ব্যাংকের অফিসার পদের পরীক্ষায় আসা একটি প্রশ্ন। ঠিক আছে? তো আমরা যদি একটু চিন্তা করি যে রাইডার কাপ কোন খেলার সাথে জড়িত, এভাবে হুট করে যদি প্রশ্ন করে আমাদের একটু আইডিয়া রাখা উচিত। আর খেলাধুলা আমাদের সবারই ভালো লাগে। সো আমরা একটু আইডিয়া রাখবো। তো রাইডার কাপ যে কাপটা আছে এইটার প্রবর্তক হচ্ছে বা এটা আসলে যার একজন বিজনেসম্যান এর নামের সাথে মিল রেখে এটার নামকরণ করা হইছে স্যামুয়েল রাইডার। তিনিই আসলে এই রাইডার যে কাপটা আছে সেটা ডোনেশন করেছিলেন। তো আমরা যদি একটু পরের স্লাইডে যাই একটু ডিটেইলস দেখতে পাবো। আমার মনে হয় যে আপনারা দেখতে পাচ্ছেন। তো ছবির স্লাইডের বাম পাশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন এনার নামই আমি একটু আগে লিখেছি, স্যামুয়েল রাইডার। এবং ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন দেখেন এখানে লেখা আছে, এইটা কিন্তু একটা বইয়ের মোড়ক, হ্যাঁ? স্যামুয়েল রাইডার, দ্য ম্যান বিহাইন্ড দ্য রাইডার কাপ। অর্থাৎ বইয়ের যে নামটা, হ্যাঁ, সেই নামের মধ্যেই কিন্তু আপনার প্রশ্নের উত্তর আছে যে রাইডার কাপ এর পিছনে কে জড়িত? স্যামুয়েল রাইডার। তো তিনি একজন ইংলিশ বিজনেসম্যান এবং নিচে যে নামটা আছে এটা দেখে আবার কনফিউশনে পড়ার কিছু নাই। ইনি বেসিক্যালি লেখক যিনি এই বইটা লিখেছেন, স্যামুয়েল রাইডার, দ্য ম্যান বিহাইন্ড দ্য রাইডার কাপ। ওকে। তো এখন এই যে রাইডার কাপ খেয়াল করেন, আমরা যদি রাইডার কাপের লোগোটা দেখি, আপনি এখানে দেখেন পরিষ্কার দেখতে পাচ্ছেন রাইডার কাপের আমরা বাম সাইডে কিন্তু একটা লোগো দেখতে পাচ্ছি। তো
এবং ডান পাশে আমি হচ্ছে ঠিক রাইডার কাপটা দেখতে পাচ্ছি, এবং আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন আপনি দেখেন যে রাইডার কাপের এই যে ছবিটা, এখানে কিন্তু আমরা একটা হিন্টস পাচ্ছি। হ্যাঁ, তো এই কাপটা ডোনেশনে কে আছে? ওকে, আচ্ছা, আমরা কি একটু আইডিয়া করতে পারতেছি, এই ছবিটা দেখে কি আমরা আইডিয়া করতে পারছি যে এই যে ডোনেশনটা, মানে স্যামুয়েল রাইডার এই রাইডার কাপের পিছনে যে ডোনেশন করলেন, এটা আসলে কোন খেলার সাথে জড়িত? আমরা কি একটু আইডিয়া করতে পারি? আচ্ছা, আচ্ছা, অনেকে আমাদের পাহলভি স্যারের ম্যাথ কোর্সের ব্যাপারে জানতে চাচ্ছেন। পাহলভি স্যারের যে ম্যাথ কোর্স, যেটা শুরু হয়েছে শুক্র শনি বাদে বাকি দিনগুলিতে আর কি রেগুলার ক্লাস থাকে। ঠিক আছে, সো এই ব্যাপারে আমরা একটু ক্লিয়ার থাকবো। ওকে, থ্যাংক ইউ। মুফতি হাফিজ বলেছেন গলফ, মেহেদি হাসান বলেছেন গলফ। ওকে, ফাইন, অস্থির। তাহলে এবার দেখেন, আমি অপশন এবার দিয়ে দিচ্ছি, তাহলে আপনি আমাকে একটু বলেন তো যে রাইডার কাপ এটা কোন খেলার সাথে জড়িত? এটা হচ্ছে গলফ খেলার সাথে জড়িত। ঠিক আছে, তাহলে এই যে আমরা আগের স্লাইডে দেখেন, এই যে এখানে যে ছবিটা দেখছি, এইখান থেকে আমরা কি বুঝতেছি? এখান থেকে আমরা বুঝতেছি এটা আসলে কোন খেলার সাথে জড়িত? গলফ খেলার সাথে জড়িত। এবং এখানে আরো একটা জিনিস মনে রাখবেন, এই যে রাইডার কাপ, এই রাইডার কাপটা আসলে আহ 1927 সালে শুরু হয়। দেখেন এখানে লেখা আছে, এই যে যে লোগোটা আছে রাইডার কাপের, এখানে 1927 সালে এইটা শুরু হয়। এবং 1927 সালে যখন এটা শুরু হয় তখন বেসিক্যালি ইউএসএ এবং ইউরোপের টিমগুলো এখানে পার্টিসিপেট করতে পারতো। ঠিক আছে, কোথা থেকে? যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যে দেশগুলি আছে সেখান থেকে ভিন্ন ভিন্ন টিম এই রাইডার কাপে হচ্ছে অংশ নিতে পারতো। তো এই যে রাইডার কাপ, এই রাইডার কাপ যে গলফ খেলার সাথে জড়িত, যে রাইডার কাপ, এই রাইডার কাপটা হচ্ছে আসলে ইউরোপের যে দেশগুলো আছে তাদের সাথে হচ্ছে এই রাইডার কাপ বা রাইডার যে গ্রুপ বা যে ক্লাবটা আছে সেটা জড়িত। আর ইউএসএ এদের সাথে আছে হচ্ছে পিজিএ, এই গ্রুপটা জড়িত। পিজিএ মানে কি বলেন তো? পিজিএ, পিজিএ মানে হচ্ছে প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশন। তো এই যে অ্যাসোসিয়েশনটা, এটা হচ্ছে কাদের? আমেরিকার। আর এই যে রাইডার যে গ্রুপটা ছিল এটা হচ্ছে ইউরোপের। তো এই দুইটা জায়গা থেকে, অর্থাৎ ইউএসএ থেকে এবং ইউরোপ থেকে বিভিন্ন টিম এই রাইডার কাপে বা গলফ টুর্নামেন্টে অংশ নিত। ঠিক আছে, তাহলে এখানে পিজিএ মানে কি বলছি বলেন তো? পিজিএ মানে হচ্ছে প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশন। তো এই জিনিসগুলো একটু জাস্ট মনে রাখলেই ভালো। ঠিক আছে, ওকে। আচ্ছা, একজন বলছে গলফ শুরু হয় 1927 সালে। বেসিক্যালি গলফ না, এই রাইডার কাপটা হচ্ছে 1927 সালে শুরু হয়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো এইগুলো আমরা জাস্ট একটু গল্পের ছলে বললাম, কারণ শুধু এইভাবে রাইডার কাপ গল্পের সাথে জড়িত এটা আপনার মাথায়ও থাকবে না। ছবি টবিগুলো দেখলে পরে যদি কখনো এগুলো প্রশ্ন আসে, আপনাকে যদি কখনো ভাইবা বোর্ডেও এইসব ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে, আপনি অ্যান্সার করতে পারবেন। ওকে, নেক্সট প্রশ্নে যাই। দেখেন এই যে বলছে পিজিএ ট্যুর, এটা কোন খেলার সাথে জড়িত? বলেন, পিজিএ মানে কি? একটু আগে বলছি পিজিএ, এটা মানে কি বলেন? একটু আগে বলছি পিজিএ মানে কি? পিজিএ মানে পাগলা ঘোড়া অ্যাসোসিয়েশন, তাই না? কি বলছিলাম বলেন তো? পিজিএ, বলেন কি বলছিলাম একটু আগে? পিজিএ এর ফুল ফর্ম কি ছিল? হ্যাঁ, ভেরি গুড, রাকিবুল ইসলাম একটা নোট নিছেন উনি। রাইডার কাপ, এরপর লিখছেন গলফ, এরপর লিখছেন 1927, এরপর লিখছেন ইউএসএ এবং ইউরোপ। ভেরি গুড, জোস, অস্থির। ঠিক আছে, তাহলে বলেন পিজিএ মানে কি জানি বলছি? কি বলছি বলেন? পিজিএ, ওই যে ওইটা যেটা বললাম, পাগলা ঘোড়া অ্যাসোসিয়েশন নাকি? পাগলা ঘোড়া না, প্রফেশনাল, প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশন। ঠিক আছে, তাহলে পিজিএ ট্যুর কোন খেলার সাথে জড়িত? দেখেন এখন আমি যেটা করব, যে পিজিএ ট্যুর আছে না, এটার একটা লোগো দেখাই। এই লোগোটা আমার মনে হয় আপনারা মোটামুটি সবাই চেনেন। দেখেন তো, এই যে এইটা আমরা মোটামুটি যারা একটু খেলাধুলা দেখি বা চ্যানেল চেঞ্জ করতে গিয়েও, হ্যাঁ, আমরা যারা আবার ওই যে সিরিয়াল পছন্দ করি, তারা সিরিয়াল দেখতে গিয়ে যখন টিভি চ্যানেল চেঞ্জ করি তখন মনে হয় যে ভুল করে যখন খেলার চ্যানেল চলে আসে, অনেক সময় আমরা এরকম কিছু একটা দেখছি, তাই না? তো পিজিএ ট্যুরের এই লোগোটা আমরা প্রায় সময়, আমি নিজে দেখছি ছোটবেলায়, আমার মনে হয় আপনারাও এগুলা খেয়াল করছেন। তো এই পিজিএ ট্যুরটা তাহলে কোন খেলার সাথে জড়িত? ওই যে একটু আগে যেটা বলছি, একই প্রশ্ন। হ্যাঁ, একই প্রশ্ন। আমি কিন্তু ভালো করে একটু আরেকবার বলে দেই। দেখেন আগের স্লাইডে কিন্তু আমি বলছি, কি বলছি দেখেন, এই যে যখন বলবে পিজিএ, যদি আপনাকে বলতো যে পিজিএ ট্যুর কোন খেলার সাথে জড়িত, ওইটার অ্যান্সারও কি হইতো? গলফ। যদি আপনাকে বলতো রাইডার কাপ কোন খেলার সাথে জড়িত, সেটার অ্যান্সারও কি? গলফ। ঠিক আছে, তাহলে রাইডার যে কাপটা আছে এটা হচ্ছে যে ইউরোপকে প্রতিনিধিত্ব করে, আর এই যে পিজিএ অর্থাৎ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশন, এটা আসলে কি? ইউএস এর অ্যাসোসিয়েশন। ঠিক আছে, সো এটা মনে রাখবেন। সো পিজিএ আসুক রাইডার আসুক, দুইটা ক্ষেত্রেই আমার কোন খেলার সাথে জড়িত? গলফ। তাহলে পিজিএ ট্যুর কোন খেলার সাথে জড়িত? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে গলফ। ওকে, ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাই।
ওকে। আচ্ছা, এই যে পিজি এর কথা বলতেছিলাম, হ্যাঁ, পিজিএ ফুল ফর্ম কি ছিল, আমি বলছিলাম পাগলা ঘোড়া অ্যাসোসিয়েশন, তো এটা মাথায় আসছিল, তো ভাবলাম এরকম একটা প্রশ্ন এইখানে অ্যাটাচ করে দিই, একটু শয়তানি করছি আর কি। পাগলা ঘোড়া বইটি কার রচিত, এইটা একটু অ্যান্সার দেন তো। পাগলা ঘোড়া বলেন ঝটপট। আচ্ছা, ভেরি গুড। মাদারীপুর থেকে সুজিত যুক্ত হয়েছে, অস্থির, ভেরি গুড। অ্যান্সার ধরেন, সুজিত অ্যান্সার করেন, যারা যারা যুক্ত হয়েছেন অ্যান্সার করেন। পাগলা ঘোড়া বইটি কার রচিত, অপশনগুলো দেখেন, সুকুমার রায়, হুমায়ুন আহমেদ, সত্যেন্দ্রনাথ দত্ত, সুকুমার বড়ুয়া। ঠিক আছে, হুমায়ুন আহমেদ। আচ্ছা, এক্সপেক্ট করছিলাম এইটাই, পাগলা ঘোড়া মানেই আমাদের মাথায় হুমায়ুন আহমেদ আসে, তাই না? আচ্ছা, মেহেদি হাসান, আচ্ছা। মুফতি হাফিজ বলছেন সুকুমার রায়। খুলনা থেকে উজ্জ্বল বলছে, কিছুই বলে নাই, সে বলছে খুলনা থেকে দেখছি, ভেরি গুড। অ্যান্সার করেন, অ্যান্সার করেন। আচ্ছা, কেউ যখন লেখে নাই ঢাকা থেকে, আমি লিখে দিই ঢাকা থেকে। ঢাকা থেকে। আচ্ছা, আরেকজন বলতেছে আপনি বলেন, আরে আমি তো বলবোই, হ্যাঁ। এই যে পাগলা ঘোড়া বইটি কার রচিত, হ্যাঁ, পাগলা ঘোড়া বইটি কার রচিত, পাগলা ঘোড়া বইটি রচিত, এখানে দেখেন যে অপশনগুলো আছে, সুকুমার রায় আর সুকুমার বড়ুয়া, এই দুইটার মধ্যে একটু মারামারি চলে, কেন মারামারি চলে আমি একটু বলে দিই। সুকুমার রায়, তার একটা গল্প সংকলন ছিল যেটার নাম ছিল পাগলা দাশু। পাগলা দাশু, ঠিক আছে। এটা হচ্ছে তার একটা সংকলিত গল্প, মানে গল্প সংকলন, অনেকগুলো গল্পের সংকলন, সুকুমার রায়ের পাগলা দাশু, এটা মোটামুটি বেশ ইয়া ছিল। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে পাগলা ঘোড়া বইটি কার রচিত, সুকুমার রায়ের যে গল্প সংকলন আছে সেটার নাম হচ্ছে সুকুমার পাগলা দাশু, সুকুমার রায়ের যে গল্প সংকলন ছিল সেটার নাম ছিল পাগলা দাশু। আর সুকুমার বড়ুয়া হচ্ছে এটা সঠিক উত্তর, হ্যাঁ। তো আমি যেটা বলতেছিলাম যে সুকুমার রায় আর সুকুমার বড়ুয়া এই দুইজনের মধ্যে নামের মধ্যে একটু প্যাচ লাগে, যে আসলে পাগলা ঘোড়াটা আসলে কার রচিত। হুমায়ুন আহমেদের সাথে পাগলা ঘোড়ার কোনো সংশ্লিষ্টতা নাই। সত্যেন্দ্রনাথ দত্তের একটা ছদ্মনাম আছে, এটা মোটামুটি খুব কমন, আমরা সবাই জানি। সত্যেন্দ্রনাথ দত্ত, এটা একটু আমাকে বলেন যে সত্যেন্দ্রনাথ দত্ত তার একটা ছদ্মনাম আছে, একটু দেখি মনে করতে পারি কিনা। সত্যেন্দ্রনাথ দত্ত তার একটা ছদ্মনাম আছে, বলেন তো কি। আচ্ছা, পাগলা ঘোড়া, হ্যাঁ, এটা রচয়িতাকে সুকুমার বড়ুয়া, ঠিক আছে, এটা একটু মনে রাখবো। এবং এই যে পাগলা ঘোড়া, যে সুকুমার বড়ুয়া যে এর রচয়িতা, এইটা 1970 সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। ঠিক আছে, কোথা থেকে প্রকাশিত হয়, বাংলা একাডেমি থেকে। ওকে। তো সুকুমার বড়ুয়ার প্রথম মানে রচিত বই, হ্যাঁ, প্রথম যেটা পাবলিশড হয় সেটাই হচ্ছে এই সুকুমার বড়ুয়ার প্রথম যে পাবলিকেশন, সেটাই হচ্ছে 1970 সালে, এবং কার সাথে, বাংলা একাডেমির সাথে। সুতরাং পাগলা ঘোড়া যে বইটা, সেটা কোথা থেকে প্রকাশিত হয়, বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। প্রকাশককে, রাইটারকে সুকুমার বড়ুয়া, এবং এটি কত সালে প্রকাশিত হয়, 1970 সালে, ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট এই ইনফরমেশন গুলো একটু মানে রেলিভেন্ট ইনফরমেশন গুলো শুধু একটু দিয়ে দিচ্ছি, কত সালে পাগলা ঘোড়া, এইটা আসলে দরকার নেই, আমি জাস্ট এমনি বললাম, কারণ সুকুমার বড়ুয়ার এইটাই প্রথম প্রকাশিত বই, হ্যাঁ, বাংলা একাডেমি থেকে 1970 সালে তিনি এই বইটা প্রকাশ করেন, যে পাগলা ঘোড়া। এরপরে আরো অনেক তার লেখা আছে। আর সুকুমার রায়ের আহ আবোল তাবোল একটা কবিতার বই আছে, এরপরে আছে হযবরল, এগুলো বেশ নাম করা, ঠিক আছে। আর গল্প সংকলন একটা আছে পাগলা দাশু, পাগলা ঘোড়া রিলেটেড একটা তার গল্প সংকলন আছে, সেটা হচ্ছে পাগলা দাশু। সুতরাং আমরা মিক্স আপ করবো না, ঠিক আছে। পাগলা দাশু সুকুমার রায়, আর যদি পাগলা ঘোড়া বলে তাহলে হচ্ছে সুকুমার বড়ুয়া, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, সত্যেন্দ্রনাথ দত্ত, এখানে একটা কথা বলছেন, সত্যেন্দ্রনাথ দত্ত, আমি বলছিলাম যে তার একটা ছদ্মনাম আছে, এটা আলহামদুলিল্লাহ আমরা সবাই পারছি। নামটা কি, ছন্দের জাদুকর, ঠিক আছে। ভেরি গুড, সত্যেন্দ্রনাথ দত্ত, ছন্দের জাদুকর। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। হ্যাঁ, এখানে আমরা অনেক কথাবার্তা বলছি, নেক্সট প্রশ্নে চলে যাই। দেখেন কি বলছে, বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়, হ্যাঁ, দেখেন কোথায় আসছে, একটা শিক্ষক নিবন্ধন পরীক্ষা, স্কুল পর্যায়ের একটা প্রশ্ন, হ্যাঁ। বাংলা একাডেমি কত সালে প্রকাশিত হয়, ঠিক আছে। জিকে অর্থ হচ্ছে জেনারেল নলেজ, হ্যাঁ, এটা তো জানা দরকার। ওকে। আচ্ছা, হ্যাঁ, ওকে। আচ্ছা, এই যে একজন সুন্দর অ্যান্সার দিছে, হ্যাঁ, সে বলছে নাজমুল বলছে নরসিংদী থেকে ছন্দের জাদুকর, ঠিক আছে। সে সে কোথা থেকে বলতেছে এটাও জানাই দিছে, আমার প্রশ্নের উত্তর দিছে, এই যে এইভাবে অ্যান্সার করুন, ভেরি গুড। আচ্ছা, 1955, হ্যাঁ, সাফা, শাম্মী, আহ সোহান, মুফতি, আচ্ছা, স্বর্ণা ভট্টাচার্য, আচ্ছা, আদাব, ঠিক আছে, ওকে, ভেরি গুড। ইকরাম ডিটেলসে বলছেন, উনি বলছেন যে 1955 সালের 3 ডিসেম্বর।
ডিসেম্বর। ঠিক আছে, ভেরি গুড। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালের 3 ডিসেম্বর। ভেরি গুড। হ্যাঁ, অস্থির, সবাই পারছে, জোস। হায় হায়, সবাই পারছে এটা। কেমনে কি, আমি তো ভাবছিলাম পারবেন না। আচ্ছা, কিন্তু প্রশ্ন এইটা দিলে তো খুবই সহজেই আমরা পেরে ফেলছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই হলো আমাদের বাংলা একাডেমি। আমরা জানি বাংলা একাডেমি চত্বরে আমাদের বইমেলা হয়, এবং আহ এর অপোজিটে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানেও কিন্তু বইমেলা হয়। যাই হোক, আমরা একটু দেখে রাখি, মনে পড়ছে নিশ্চয়ই। এখন এক্স্যাক্টলি আসেন, এই যে এই জায়গায় আসেন, বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়, এবার অ্যান্সার দেন। ঠিক আছে, যেহেতু বাংলা একাডেমি, বাংলা তারিখ তো আমার জানা দরকার। হ্যাঁ, এবার অ্যান্সার দেন। সবাই তো ধুমধাম অ্যান্সার দিচ্ছেন যে 1955 সালের 3 ডিসেম্বর। এবার আমাকে অ্যান্সার দেন, এইটার অ্যান্সার দেন যে বাংলা একাডেমি বাংলা কত তারিখে আসলে প্রতিষ্ঠিত হয়। এখানে কত সাল না হয়ে এটা আসলে তারিখ হলে ভালোই তো। যাই হোক, একই কথা, কত সালে বা কত তারিখে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, যেহেতু বাংলা একাডেমি, তাহলে বাংলা তারিখ জানবো না? আয় হায়, কি বলে, বাংলা তারিখ তো জানতে হবে। একটু বলেন এটার অ্যান্সার কি হবে ঝটপট। হুম, এটার অ্যান্সার কি হবে বলেন। হুম, এখানে 4টা অপশন আছে, এর মধ্যে এই অপশনটা প্রথমেই বাদ, কোনোটি নয়। ঠিক আছে, আচ্ছা, এবার দেখেন কি আছে, 4ঠা জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, তাই না? আচ্ছা, তো এটা দেখেন, আমি একটু ফাইজলামি করছি, এটা আজকের তারিখ। এইটা এইটা কেউ অ্যান্সার দেন না, এটা আসলে আজকের তারিখ। আজকে জ্যৈষ্ঠ মাসের 4 তারিখ, এবং 1431 বঙ্গাব্দ। আচ্ছা, একজন, দুই তিনজন বা ম্যাক্সিমাম অ্যান্সার দিচ্ছে হচ্ছে এইটা 18 কার্তিক। ঠিক আছে, 18 কার্তিক, এইটা অনেকেই অ্যান্সার দিচ্ছে, 18 কার্তিক 1319 বঙ্গাব্দ। বাট এইটাও অ্যান্সার না। রাইট অ্যান্সার হইতেছে 17ই অগ্রহায়ণ 1362 বঙ্গাব্দ। ঠিক আছে, একজন মনে হয় এটা অ্যান্সার করছেন, 17ই অগ্রহায়ণ 1362 বঙ্গাব্দ। ঠিক আছে, হ্যাঁ, বি। ঠিক আছে, সজল, ভেরি গুড। হাফিজ মাহমুদ, ভেরি গুড। প্রক্সিমা, হ্যাঁ, ভেরি গুড। ওকে, ঠিক আছে, ভেরি গুড, অনেকেই পারছেন, অস্থির। তাহলে আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো যদি ইংরেজি তারিখের কথা বলে, বা নর্মালি যদি অপশনে 1955 থাকে, 1955 দিব। বাংলা তারিখটাও আমরা জানবো, 1955 সালে 3 ডিসেম্বর, এটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু বাংলা একাডেমির যদি প্রতিষ্ঠার বাংলা তারিখটা চায়, তাহলে আমাকে কি জানতে হবে? অবশ্যই আমরা মনে রাখবো 17 অগ্রহায়ণ 1362 বঙ্গাব্দ। অনেকেই পারছে, অস্থির। আমি বুঝলাম না এইটা কেমনে পারলো, অস্থির। হায় হায়, হায় হায়। 1955 থেকে 593 বিয়োগ করলে উত্তর পাওয়া যাবে। আচ্ছা, হাফিজ মাহমুদ একটা কথা বলছে, এটার জন্য ওই যে মুত্তাসিন পাহলভী স্যারের ক্লাস করতে হবে। হ্যাঁ, এসব আমারে বললে লাভ নাই, আমি এগুলি পারি না। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই তাহলে। আচ্ছা, বাংলা তারিখের কথা যেহেতু আসলো, এখন কথা হইতেছে যে সংবিধানের খসড়া গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কত তারিখে, এইটা একটা প্রশ্ন আসে। বাংলা তারিখটা জানতে চায় যে সংবিধানের খসড়া গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কত তারিখে। তা আমি আপনাদের এখানে একটা শর্টকাট পড়াইছিলাম, আমার মনে আছে কিনা, মানে শর্টকাট না ঠিক, আমি বলছিলাম যে 12+4 = 16, এরকম একটা কিছু শিখাইছিলাম। এবং আমি বলছিলাম যে এখানে আপনি 12-র বরাবর এখানে লিখবেন হচ্ছে অক্টোবর, 4-এর নিচে আপনি লিখবেন হচ্ছে নভেম্বর, এবং 16-র বরাবর নিচে লিখবেন হচ্ছে ডিসেম্বর। তো তখন আমি আপনাকে বলছিলাম যে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করার জন্য 34 সদস্য বিশিষ্ট যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়, সেই খসড়া সংবিধান প্রণয়ন কমিটি 12 অক্টোবর তারা হচ্ছে যে খসড়া সংবিধান আছে, অর্থাৎ যে ড্রাফটটা তৈরি করা হয়, সেই খসড়াটা কি করে, উত্থাপন করে। ঠিক আছে, কোথায় উত্থাপন করে? গণপরিষদে উত্থাপন করে। এবং 4 নভেম্বর গণপরিষদ কি করে, 4 নভেম্বর গণপরিষদ কি করে, সেইটা গণপরিষদ কর্তৃক আমার সেই খসড়া কি হয়, গৃহীত হয়। আর 16ই ডিসেম্বর 1972 কি হয়, কার্যকর হয়। 16ই ডিসেম্বর 1972 আমাদের সংবিধান কি হয়, কার্যকর হয়। তাহলে এই যে সংবিধান যে গৃহীত হয়, হ্যাঁ, সংবিধান যে গৃহীত হয় সেটা কত তারিখে, সংবিধান যে গৃহীত হয় সেটা কত তারিখ, এইটা হচ্ছে 4 নভেম্বর। কত, 1972। ঠিক আছে, তাহলে এই যে 4 নভেম্বর, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা কি বলি, 4 নভেম্বর, 4 নভেম্বর কিন্তু আমরা এটাকে সংবিধান দিবসও বলি, তাই না? 4 নভেম্বরকে আমরা সংবিধান দিবস বলি। ঠিক আছে, তাহলে আপনাকে যদি প্রশ্ন করে যে সংবিধানের খসড়া গণপরিষদ কর্তৃক গৃহীত হয়, হ্যাঁ, এখানে বললো যে বাংলা কত তারিখে, ধরেন প্রশ্নটা আমি এইভাবে করলাম, বাংলা কত তারিখে। ঠিক আছে, ইংরেজি তারিখ যদি বলে তাহলে কি হবে অ্যান্সার, তাহলে হবে হচ্ছে 4 নভেম্বর 1972। কিন্তু যদি বাংলা তারিখ বলে,
তাহলে বলেন তো বাংলা তারিখ কি হবে? বাংলা তারিখটা কিন্তু আমি বলে দিছি আপনাকে, আগের স্লাইডে দেখেন একটা হিন্ট দিয়ে রাখছিলাম। এই যে যারা ধুমায় আনসার করছেন, আপনি যে মুখস্থ করেন এটা বোঝা গেছে, কারণ এই প্রশ্নের উত্তর অনেকেই এটা দিয়েছেন। 18 কার্তিক 1319 বঙ্গাব্দ। বেসিক্যালি এইটাই হচ্ছে আমার কি, সংবিধান দিবস। এইটাই কি, সংবিধান দিবস। ঠিক আছে। তাহলে আমি একটা প্রশ্ন করতে গিয়ে আসলে বেসিক্যালি অপশন গুলা দিয়ে বা যে কোনো ভাবে হোক আমরা কিন্তু আরো একটা রেলিভেন্ট প্রশ্ন জেনে গেলাম, উত্তর জেনে গেলাম যে সংবিধান দিবস যেটাকে আমরা সবসময় 4 নভেম্বর বলে আসছি, সেটা আসলে কি বাংলা তারিখ কি 18 কার্তিক 1319 বঙ্গাব্দ। বাংলা একাডেমির প্রতিষ্ঠা 1955 সালের 3 ডিসেম্বর, সবসময় আমরা পড়ে আসি, এটাই আমরা জানি। বাট যেহেতু বাংলা একাডেমি, বাংলা তারিখটা অবশ্যই প্রাসঙ্গিক, অবশ্যই একটু মনে রাখবেন যে 17 অগ্রহায়ণ 1362 বঙ্গাব্দ। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মোত্তাসিম পাহলভি স্যার আমাদের ওই যে ট্রিক দিছিল বাংলা সাল বের করে, হ্যাঁ ভেরি গুড, মনে আছে আপনার, হ্যাঁ থ্যাংক ইউ শাহরিয়ার। আচ্ছা, হ্যাঁ একজন বলছে যে এই 18 কার্তিক তারিখটা উনি কোথায় জানি পড়ছেন, যার জন্য উনি এটা বলছেন। তো এখানে কথা হইতেছে যে এটা আসলে মুখস্থ করা যাবে না, আমরা এই জন্য প্রশ্নগুলো একটু লিঙ্ক করে পড়বো। দেখেন একই সাথে দুইটা প্রশ্ন রাখছি যেন আপনার আসলে কোনো কারণেই এটা মিক্স আপ না হয়। তাহলে বাংলা তারিখটা কি, বাংলা তারিখটা হচ্ছে, আমি লিখি আপনারাও লেখেন, তাহলে মাথায় সেট হয়ে যাবে, 18 কার্তিক 1379 বঙ্গাব্দ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নে কি বলছে, আচ্ছা এটা আমার মনে হয় আপনাদের মনে থাকবে, এর আগেও বলছি। নেক্সট প্রশ্নে যাই, দেখেন কি বলছেন। ওই যে বাংলা একাডেমি, বাংলা একাডেমিতে যেহেতু ঢুকে গেছি, বাংলা একাডেমি রিলেটেড কিছু পড়াশোনা করে ফেলি চলেন। কোন সাল থেকে বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয়? দেখেন এটা কোথায় আসছে, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায়। ঠিক আছে। এর মানে আপনি ওই যে আমি যেভাবে পড়াই আর কি, যখন আমি বাংলা একাডেমিতে ঢুকে গেছি তখন বাংলা একাডেমি রিলেটেড আশপাশে যা যা ইনফরমেশন আছে যেগুলো আপনার জানা অবশ্যই এবং অবশ্যই দরকার, সেগুলো কিন্তু আমি পড়াচ্ছি। এবং ওগুলা পড়াইতে গিয়ে দেখা যায় যে ওগুলো আসলেই কোনো না কোনো জায়গায় আসছে। ঠিক আছে। তো আপনারা যখনই এরকম কোন একটা, ধরেন কোন একটা নির্দিষ্ট বছরের কোন একটা নির্দিষ্ট পরীক্ষায় আসা প্রশ্ন যখন সলভ করতে যাবেন, তখন যদি এরকম কোন একটা টপিক পান, যেমন বাংলা একাডেমি পুরস্কার কিংবা এশিয়াটিক সোসাইটি, তখন ওই জিনিসগুলো একটু ডিটেলস জানবেন, একটু আশপাশ দিয়ে ডিটেলস খোঁজ খবর রাখবেন। এগুলা ভাইবা বোর্ডে আপনাকে অনেক কাজে দিবে, রিটেনে আপনাকে কাজে দিবে, আর প্লি তো আপনি এমনি তখন পাস, মানে পাস তো করবেনই ডেফিনেটলি ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। কোন সাল থেকে বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় বলেন? অনেকে অ্যান্সার দিচ্ছেন 1960। হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, ওকে, অস্থির। এখানে আর তেমন কিছু বলতেছি না, আমরা জানি বাংলা একাডেমি আসলে প্রতিষ্ঠিত হয় 1955 সালে, এবং তার পুরস্কার প্রদান কার্যক্রম শুরু হয় তার ঠিক 5 বছর, অর্থাৎ 5 বছর পরে 1960 সাল থেকে। ঠিক আছে, এখানে আর তেমন কিছু বলার নাই, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, আচ্ছা দুইটা, আহ, আচ্ছা এটা তো আমরা অলরেডি সলভ করলাম, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, এটা লোগো টোগো দেওয়া আছে। আচ্ছা যাই হোক, এটা আমরা অ্যান্সার করলাম এই মাত্র 1960 সালে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাই। দেখেন কি বলছে, প্রাণের মেলায় শেখ হাসিনা বইটির সম্পাদক কে? বলেন, অ্যান্সার দেন। প্রাণের মেলায় শেখ হাসিনা বইটির সম্পাদক কে? এই প্রশ্নটা কেন এখানে দিছি, এই প্রশ্নটা দেওয়ার কারণ হচ্ছে যে বাংলা একাডেমি কি করে বলেন তো, বাংলা একাডেমি প্রত্যেকটা বছর আমাদের যে বার্ষিক যে একটা বইমেলা আছে সেই বইমেলার আয়োজক। এবং এই বছরও বরাবরের মতোই 1 ফেব্রুয়ারি আমাদের দেশরত্ন শেখ হাসিনা, তিনি যেটা মানে 1 ফেব্রুয়ারি 2024 তিনি হচ্ছেন আমাদের এই বছরের যে বার্ষিক বৃহত্তম যে বইমেলা অনুষ্ঠিত হয়েছে সেটি উদ্বোধন করেন। এবং সেই উদ্বোধন উদ্বোধনী দিনে তিনি হচ্ছে প্রাণের মেলায় শেখ হাসিনা শীর্ষক একটি বই তিনি হচ্ছে এটার মোড়ক উন্মোচন করেন। ঠিক আছে, তো প্রশ্ন হচ্ছে যে আহ আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে যে প্রাণের মেলায় শেখ হাসিনা বইটির সম্পাদক কে? ঠিক আছে, এটা প্রকাশিত হয় বাংলা একাডেমি থেকে। এবং এইটার সম্পাদক এর নামটা একটু জানতে হবে, এটার কারণ হচ্ছে যে এই বইটা একটু স্পেশাল এই কারণে যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আহ আচ্ছা, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আহ তিনি, আচ্ছা একজন অ্যান্সার করছেন, থ্যাংক ইউ শামীম আহমেদ। আমার বিশ্বাস যে আপনি গুগল করেন নাই, হ্যাঁ নিজে নিজে জেনে অ্যান্সার করে ফেলছেন। আচ্ছা, মোহাম্মদ নুরুল হুদা, ওকে, নামটা আমি একটু লিখে দেই তারপর আমি কথা বলছি। নুরুল হুদা। ঠিক আছে, ওকে, নুরুল হুদা, হ্যাঁ। আচ্ছা, তো এই যে প্রাণের মেলায় শেখ হাসিনা বইটির সম্পাদক হচ্ছে নুরুল হুদা, এবং এটা প্রকাশিত হয় কি বাংলা একাডেমি থেকে। তো আসলে যেটা হয়েছে যে এই বছর আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
রেকর্ড 21তম বারের মতো বইমেলা উদ্বোধন করেন? ঠিক আছে, আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনি দেখবেন যে 1997 থেকে 2001 এবং পরবর্তীতে 2009 থেকে 2023, বা এই যে এইবার যদি ধরেন তাহলে কি 2024। তো এই যে যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডে তিনি কি করছেন? তিনি এই বছর রেকর্ড 21তম বারের মতো বইমেলা উদ্বোধন করছেন। তো যদি 21তম বার হয়ে থাকে, এইবারের উদ্বোধনীটা যদি 21তম উদ্বোধনী হয়ে থাকে, তাহলে এর আগের আহ, কতগুলা আছে উদ্বোধনী প্রোগ্রাম? 20টা প্রোগ্রাম হয়েছে, এবং 20টা প্রোগ্রামেই তিনি কি করছেন? উদ্বোধনী দিনে তিনি একটা ভাষণ দিচ্ছেন। তো এই যে গত যে 20 বছর ধরে যখন তিনি বইমেলা উদ্বোধন করছেন এবং উদ্বোধনকালে তিনি যে ভাষণ দিচ্ছেন, সেই ভাষণের সংকলনটাই হচ্ছে এই বইটা, যে প্রাণের মেলায় শেখ হাসিনা। বুঝাইতে পারছি? তাহলে বলেন তো, যে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবছর রেকর্ড কততম বারের জন্য বইমেলা উদ্বোধন করেন? 21তম বারের মতো তিনি হচ্ছে কি করেন? 21তম বারের জন্য এই বছর বইমেলা উদ্বোধন করেন। এবং বিগত যে 20টা বছর তিনি বইমেলা উদ্বোধন করেছেন, সেখানে যে স্বাগত ভাষণ দিয়েছেন, সেই স্বাগত ভাষণের সংকলনটাই হচ্ছে প্রাণের মেলায় শেখ হাসিনা। এবং বাংলা একাডেমি থেকে প্রকাশিত, নুরুল হুদা কর্তৃক সম্পাদিত এই বইটি 1 ফেব্রুয়ারি 2024 বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এটার মোড়ক উন্মোচন করেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। নেক্সট প্রশ্নে চলে যাই, চলেন। আচ্ছা, ওই যে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, এটা নিয়েও একটু কথাবার্তা বলতেছি। এটাও দেখেন একটা ভার্সিটি অ্যাডমিশনে আসছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে। তো এই যে একাডেমির কথা বললাম, এখান থেকে আর কি এশিয়াটিক সোসাইটিতে চলে আসছে, অর্থাৎ রেলিভেন্ট প্রশ্নগুলো একটু সলভ করে ফেলতেছি। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি একটু আমাকে অ্যান্সার করেন। এখানে একটু ট্রিক্স আছে, অপশনগুলোর মধ্যে একটু ব্যাপার আছে, একটু জেনে শুনে অ্যান্সার করতে হবে। আচ্ছা, 1952। আচ্ছা, ভেরি গুড, সবাই বলতেছেন 1952। আচ্ছা, এখন এখানে আমরা অনেকেই আর কি যেটা করি, 1972 অনেক সময় বলি। তো এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হইলো যে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, এইটার আসলে আগে নাম ছিল এশিয়াটিক সোসাইটি অফ পাকিস্তান। হ্যাঁ, তো এশিয়াটিক সোসাইটি অফ পাকিস্তান, সেটা 1952 সালে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পরে নামটা জাস্ট চেঞ্জ হয়, এমন না যে ওই প্রতিষ্ঠানই মানে তার সব অর্গানোগ্রাম বা সব পলিসি চেঞ্জ হয়ে যায়, নট লাইক দ্যাট। জাস্ট কি 1952 সালে যেটা হয় যে এশিয়াটিক সোসাইটি অফ পাকিস্তান ছিল, সেই নামটা চেঞ্জ হয় এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ। সেটা কত সালে? 1972 সালে। তাহলে আপনাকে এটা একটু মানে মাথায় রাখতে হবে যে এখানে নাম কি ছিল? আহ এশিয়াটিক সোসাইটি অফ পাকিস্তান ছিল, ঠিক আছে। এবং এইখানে নাম আমি জাস্ট সংক্ষেপে লিখলাম যে নাম পরিবর্তন হয় 1972 সালে। ঠিক আছে, নাম পরিবর্তন হয় 1972 সালে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে 1952 সালে কি হয়? 1952 সালে হচ্ছে প্রতিষ্ঠা, আর 1972 সালে কি হয়? নাম পরিবর্তন। মনে থাকবে, 1952 সালে কি ছিল নাম? এশিয়াটিক সোসাইটি অফ পাকিস্তান। আর 1972 সালে কি মানে কি হয়েছে নাম পরিবর্তন করে? স্বাধীনতার পরে ডেফিনেটলি আমরা নাম চেঞ্জ করে দিছি। তখন কি করছি? এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ বা বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। ঠিক আছে, ওকে। আচ্ছা, অস্থির। নেক্সট প্রশ্নে যাই। ওকে, চলেন। ওই যে একটু খেলাধুলার মধ্যে ছিলাম, আবার একটু খেলাধুলার মধ্যে ফিরে আসি। বলেন, বুলস আই এটা কোন খেলার সাথে সম্পর্কিত? হ্যাঁ, বুলস আই কোন খেলার সাথে সম্পর্কিত বলেন তো? বুলস আই। চলেন আমরা এখানে অপশনগুলো দেখতেছি, গলফ, শুটিং, টেনিস, বিলিয়ার্ড। একটা ছবি দেখি, চলেন। বুলস আই, বুলস আই বলতে তো এরকম কিছু একটা বোঝায় না যে আহ ষাঁড়ের চোখ নাকি? দেখেন প্রত্যেকটা জায়গায় কি হয়েছে, মানে এই অস্ত্রগুলা দেখেন, কিছু একটা আর কি ছুঁড়ে মারা হয়েছে, বিভিন্ন জায়গায় লাগছে, তাই না? যেমন ওর হচ্ছে চোখে লাগছে। হুম। এই যে বানরের হাতে লাগছে, এইখানে কোন একটা জায়গায় লাগছে, দেখতেছেন? হ্যাঁ, বোঝা যাইতেছে? তো এর মানে হচ্ছে আহ কোনো একটা কিছু ছুঁড়ে মারা হয়েছে, আহ কারো পেটে লাগছে, কারো ভুঁড়িতে লাগছে, কারো ওই যে কাঠের একটা পাটাতনের উপর লাগছে, আর একটা লাগছে হচ্ছে বুলস আইয়ের উপরে। তো এটা কি একটা কম্পিউটার গেম দেখে মনে হইতেছে নাকি? কি মনে হইতেছে? হ্যাঁ, আমরা আরেকটা হিন্টস নেই। এই যে দেখেন, এখানে কি হয়েছে যে আমি একদম নিশানা ভেদ লক্ষ্যমাত্রা আমি একদম ঠিক মতো একদম সেন্টার পয়েন্টে লাগাইতে পারছি। অর্থাৎ আর্চারি বা শুটিং এই ধরনের জিনিসের সাথে আসলে বুলসাই সম্পর্কিত। সুতরাং বুলসাই কোন খেলার সাথে সম্পর্কিত? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে শুটিং। এখানে আর্চারি যদি থাকতো তাহলে সেটাও অ্যান্সার হইতো, যদি এখানে শুটিং না দিয়ে আর্চারি দিত তাহলেও কি আমার অ্যান্সার সঠিক হইতো। ঠিক আছে, বুলসাই। ওকে। আরেকটা একটু বলে দিই, অনেক সময় বেসবল খেলাতেও যখন আপনি একদম ঠিক মতো হিট করতে পারেন, ব্যাটে বল একদম ঠিক মতো লাগে, অর্থাৎ ক্রিকেটে আপনি যারা ক্রিকেট খেলা দেখেন, তাহলে তারা দেখবেন যে যখন কোন একটা ব্যাটসম্যান খুব সুন্দরভাবে ছয় মারে, ক্রিকেট ব্যাটের একদম মিডল পয়েন্টে লাগে, বলে যে একদম মিটি পার্ট অফ দ্য ব্যাট বা সুইট
সুইটেস্ট পার্ট অফ দ্য ব্যাট, এরকম একটা কথা বলে। তো বেসবলেও মাঝে মধ্যে এইটা বলা হয় আর কি, যখন দেখা যাচ্ছে বেসবলে তো খুব চিকন একটা কাঠের মানে ব্যাটের মতোই বলা যায় ব্যবহার করে। তো যখন দেখা যাচ্ছে যে একটা বাউন্ডারি হয় তখন তারা অনেক সময় এটাকে বুলসাইও বলে, তো এটা একটু মাথায় রাখতে পারেন, ঠিক আছে। ওকে, বেসবলেও এটা মানে এই টার্মটা ব্যবহার করা হয় অনেক সময়। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই, যে পরবর্তী ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এইটা আমরা অনেকবার অ্যান্সার করছি, তাই না? অনেকবার অ্যান্সার করছি। কোথায় কোথায় হবে বলেন, এইটা একটু অ্যান্সার করেন, হ্যাঁ সবাই একটু অ্যান্সার করেন, পরবর্তী ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে, একটু ঝটপট বলেন। আচ্ছা, পরবর্তী ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে, ঝটপট ঝটপট, এইটা আমরা গত কয়েকদিন ধরে পড়ছি। আচ্ছা, কেউ যদি ভর্তি হতে চান তাহলে আমাদের ওই যে পেজে নাম্বার দেওয়া আছে, ওই একজন প্রশ্ন করেছেন, আপনারা চাইলে ফোন, আমাদের এই লাইভে দেখেন একটা কমেন্ট পিন করা আছে, আপনি সেখান থেকেও নাম্বার নিয়ে ফোন দিয়ে ভর্তি হয়ে যেতে পারেন, ঠিক আছে। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ, অনেকে অ্যান্সার করছেন। তিনটা কান্ট্রিতে আমরা সবাই জানি, ইউএসএ, কানাডা অ্যান্ড কি মেক্সিকো, দুইটা না কিন্তু, হ্যাঁ তিনটা কান্ট্রি, ওকে। আচ্ছা, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, ভেরি গুড, ওকে। তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই, দেখেন কি বলছে। ট্যুর ডি ফ্রান্স কোন ধরনের প্রতিযোগিতা? হ্যাঁ, দেখেন ট্যুর ডি ফ্রান্স কোন ধরনের প্রতিযোগিতা। আচ্ছা, একটু আগে আমরা একটা প্রশ্ন সলভ করছিলাম, রাইডার কাপ, হ্যাঁ ওইটা কিন্তু ব্যাংকে আসা প্রশ্ন। আবার দেখেন এই যে ট্যুর ডি ফ্রান্স কোন ধরনের প্রতিযোগিতা, এটা আবার কোথায় চলে আসছে দেখেন, ভার্সিটিতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, ঠিক আছে। সুতরাং এই যে রেলিভেন্ট যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু অনেক সময় বিভিন্ন জায়গা থেকে পিক করে, করতেই পারে। সো আমাদের একটু আপডেটেড থাকতে হবে, একটু আশেপাশে কি হচ্ছে খেয়াল রাখতে হবে। দেখেন এখানে আমি একটা ছবি দিছি, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে যে ট্যুর ডি ফ্রান্স, বা এটার আরেকটু যদি ফুল ফর্মটা দেখেন যে লা ট্যুর ডি ফ্রান্স। এই যে একটা কম্পিটিশন হয়, এই কম্পিটিশনের অফিসিয়াল একটা লোগো এখানে দেওয়া আছে, এবং আপনি যদি জাস্ট এই জায়গাটুকু একটু দেখেন, আই হোপ আপনারা বুঝতে পারবেন, এই জায়গাটুকু যদি একটু দেখেন, একটু বলেন তো এখান থেকে আসলে কিছু বুঝতে পারেন কিনা। হুম, বুঝতে পারতেছেন আমি যেই জায়গাটুকু মার্ক করছি? ওই যে কমলা কালারের একটা বৃত্তাকার কিছু একটা আছে, ওইটার পাশে একটা মানুষ নুয়ে আছে বা ঝুঁকে আছে, এরকম কিছু একটা লোগো। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। হুম। আচ্ছা, মুফতি হাফিজ একটা ইনফরমেশন শেয়ার করছেন, হ্যাঁ 48টি দল খেলবে, এটা আমরা গত ক্লাসেও বলছিলাম 48টি দল খেলবে। গত ক্লাসে আরো একটা প্রশ্ন সলভ করছিলাম যে কততম আসর, 23তম, সেটা আপনি বলে দিচ্ছেন, থ্যাংক ইউ। আচ্ছা, একজন বলছে হ্যান্ডবল, একজন বলছে ম্যারাথন। আচ্ছা, একটু বলেন তো যে আমরা মানে এটা দেখে কি মনে হইতেছে, যে গোল কালারের মানে কমলা কালারের যে বৃত্তটা এবং একটা মানুষ যে ঝুঁকে আছে, মনে হচ্ছে না যে সে কিছু একটা ধরে কিছু একটা করতেছে, ব্যায়াম করতেছে, তাই না? ব্যায়ামে ওই যে মানে আপনি যদি জিমনেশিয়ামে যান তাহলে দেখবেন যে এরকম একটা সাইক্লিং এর একটা মেশিন থাকে। হুম। হ্যান্ডবল, আচ্ছা, দৌড়, আচ্ছা আচ্ছা, হুম, আচ্ছা অনেক ধরনের। আচ্ছা, একজন হ্যান্ড বল লিখছে, এইটা আবার কোন বল? আচ্ছা, যাই হোক, আমরা তাইলে একটু খেয়াল করি, এইটা আসলে আপনি যদি আমি বলে দেই এইটা, আপনি যদি জাস্ট একটু চিন্তা করেন, আমরা যখন সাইকেল চালাই তখন কিন্তু আমরা এইরকম একটা শেপে থাকি, তাই না? যে আমরা সাইকেলের সামনের পোর্শনটা ধরে আছি, সাইক্লিং যে প্রতিযোগিতাগুলো হয়, এক্স্যাক্টলি। ভেরি গুড, আচ্ছা নুসরাত অ্যান্সার করছেন, সুপ্তি অ্যান্সার করছেন, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন অপশনগুলো দেখেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যিনি অ্যান্সার করছেন দৌড়, আহ, তার অপশনটাও এখানে আছে, বাট আনফরচুনেটলি এটা নেওয়া গেল না। মোটর সাইকেলও না, নৌকা তো না, নৌকা আর কি, আচ্ছা না নৌকা না, হ্যাঁ বাইসাইকেল, ঠিক আছে। ওকে, বাইসাইকেল, এটা প্রতি বছরেই এটা একটা বার্ষিক একটা প্রতিযোগিতা, ফ্রান্সে অনুষ্ঠিত হয়। আহ, এবং এটা সম্ভবত 127 বছর ধরে চলে আসা একটা টুর্নামেন্ট। যাই হোক, এগুলো আমাদের এত ডিটেলসে দরকার নেই। ওকে, বাইসাইকেল, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাই, চলেন। আচ্ছা, এইবার বলেন তাহলে বেইল আউট, হ্যাঁ এই শব্দটা কোন বিষয়ের সাথে সম্পর্কিত? হ্যাঁ, বেইল আউট, এটা তো তাহলে নিশ্চয়ই ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত, তাই না? বেইল আউট, বলেন এটা কিসের সাথে সম্পর্কিত? অপশন আছে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি এবং কোনোটি নয়। একটু বুদ্ধি করে বলেন যে বেইল আউট এইটা বাংলাদেশে খুব রিসেন্ট ঘটে যাওয়া একটা ঘটনার সাথে রিলিভেন্ট একটা টার্ম, বেইল আউট, হ্যাঁ। তো সেটা আপনারা একটু যদি মাথা খাটান তাহলে বলতে পারবেন বেইল আউট শব্দটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত। আচ্ছা,
রাজনীতি, ওকে, কোনোটি নয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ, হৃদয়ের সঠিক অ্যান্সার দিছেন। তিনি বলছেন হচ্ছে অর্থনীতি। বেইল আউট বিষয়টা কি? বেইল আউট মানে হচ্ছে যে ধরেন আপনি কোন একটা ব্যক্তি বা কোন একটা প্রতিষ্ঠান যদি দেউলিয়া হয়ে যান, তখন সরকার বা অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো প্রতিষ্ঠান আপনাকে ঋণ দানের মাধ্যমে বা আপনার প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়ের মাধ্যমে আপনাকে যে সাময়িক যে একটা নুইসেন্স ক্রিয়েট হয়েছে বা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, সেইটাকে ট্যাকেল দেওয়ার জন্য হচ্ছে আমরা এই টার্মটা ব্যবহার করি যে বেইল আউট। তাহলে একটু বলেন তো যে রিসেন্ট কোন ঘটনার সাথে এটা জড়িত? বাংলাদেশে এমন কি কোনো ঘটনা আছে যে কেউ অর্থ ঋণে আছে, যে ঋণ শোধ করতে পারতেছে না? হ্যাঁ, এরকম কোনো ঘটনা কি ঘটছে বাংলাদেশে রিসেন্টলি? তাহলে আর বেইল আউট এইটা কোনো খেলার সাথে আসলে জড়িত না। বেইল আউট যেটা আমি শুরুতে বলছিলাম যে ক্রিকেট, ওইটা আসলে না। আচ্ছা, গণিতের আমাদের যে কোর্স সেটা হচ্ছে শুক্র শনি বাদে বাকি 5 দিন পেইড ব্যাচের রেগুলার ক্লাসগুলো হয়, ঠিক আছে? শুক্র শনি বন্ধ থাকে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা আইডিয়া পেলাম। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। হ্যাঁ, দেখেন, এই যে শুক্রবার একটা প্রশ্ন পরীক্ষা হয়েছিল, ডাক বিভাগে যে পরীক্ষা হয়েছিল শুক্রবার, হ্যাঁ, সেই ডাক বিভাগের যে পরীক্ষাটা আমরা একটু দেখি। পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল যে রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? ঠিক আছে, তো আমি আপনাদেরকে কিন্তু এই সেনানিবাস নিয়ে ডিটেলস পড়াইছিলাম, মনে আছে? আমি বলছিলাম যে শেখ রাসেল সেনানিবাস কোথায় কোথায় অবস্থিত। তো যখন শেখ রাসেল সেনানিবাসের কথা আমি বলছিলাম, তখন আমি বলছিলাম যে এটা পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণের জন্য বা পদ্মা সেতুর নিরাপত্তা জোরদার করার জন্য পদ্মা সেতুর একটা প্রান্তে শেখ রাসেল সেনানিবাস স্থাপন করা হয়েছে। আবার আমি আপনাদেরকে যমুনা সেনানিবাস পড়াইছিলাম, যে যেটা হচ্ছে যমুনা সেতুর পাড়ে অবস্থিত, ঠিক আছে? তো বা যমুনা সেতুর নিরাপত্তা জোরদার করার জন্য যমুনা সেনানিবাস অবস্থিত, এরকম একটা কথা বলেছিলাম। অর্থাৎ সেনানিবাস নিয়ে কিন্তু আমি আপনাদের আগেও আইডিয়া দিছি। তো এবার ডাক বিভাগে ওই রকমই একটা প্রশ্ন আসছে যে রাজেন্দ্রপুর সেনানিবাস, এই যে সেনানিবাসটা, সেইখানে একটা স্মৃতিস্তম্ভ আছে মুক্তিযুদ্ধে, সেইটার নাম কি? ঠিক আছে। আচ্ছা, বিজয় কেতন বলছেন, অনেকে বিজয় কেতন বলছে, আর কয়েকজন বলছে ঘ। আচ্ছা, রাজেন্দ্রপুরে তো অবস্থিত এই সেনানিবাসটা, এবং রাজেন্দ্রপুরের সেনানিবাসে যে স্মৃতিস্তম্ভটা অবস্থিত, আপনি এইভাবে মনে রাখবেন, এই যে রাজেন্দ্রপুরের র আর এই যে রক্ত সোপানের র, এইভাবে র তে মিল রাখতে পারেন, ঠিক আছে? রাজেন্দ্রপুরে যেই স্মৃতিস্তম্ভ আছে, রাজেন্দ্রপুর সেনানিবাসে যে স্মৃতিস্তম্ভ আছে, সেটার নাম হচ্ছে রক্ত সোপান। বাকি যেগুলো আছে, বিজয় স্তম্ভ, বিজয় কেতন, স্বাধীনতা সোপান, এগুলো আমরা জানবো, ঠিক আছে? আচ্ছা, বিজয় কেতন যেটা, এইটা আসলে ঢাকা সেনানিবাসে অবস্থিত। ঢাকা সেনানিবাসে অবস্থিত, ঠিক আছে? ঢাকা সেনানিবাসে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, স্বাধীনতা সোপান, স্বাধীনতা সোপান কোথায় বলেন তো? স্বাধীনতা সোপান কোথায় অবস্থিত? এটা হচ্ছে পাবনাতে অবস্থিত, পাবনার সাথিয়ায় অবস্থিত, ঠিক আছে। ওকে, আর বিজয় স্তম্ভ, বিজয় স্তম্ভ কোথায় অবস্থিত বলেন তো? বিজয় স্তম্ভ, বিজয় স্তম্ভ এটাও একটা স্মৃতিস্তম্ভ, কোথায় অবস্থিত বলেন? আমরা বিজয় কেতন জানলাম ঢাকা সেনানিবাস, আমরা স্বাধীনতা সোপান জানলাম যে পাবনাতে, রক্ত সোপান তো আমরা জানছি যে গাজীপুর, রাজেন্দ্রপুরে। আর বিজয় স্তম্ভ, আচ্ছা, এগুলো ছবিও আছে, আমরা একটু ছবিগুলো দেখি। বিজয় কেতন, হ্যাঁ, এই যে দেখেন বিজয় কেতন, এটা হচ্ছে বিজয় কেতন মুক্তিযুদ্ধ জাদুঘরও আছে ওখানে। তো বিজয় কেতন হচ্ছে আমরা বললাম যে ঢাকা সেনানিবাসে অবস্থিত। এরপরে স্বাধীনতা সোপান যেটা, আমার মনে হয় যে এখানে নামটা দেওয়া আছে, যদিও আসলে ছবিতে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না। যাই হোক, এটা হচ্ছে আমাদের স্বাধীনতা সোপান। এবং এখানে একটা জিনিস, যে মজার যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন 26 মার্চের প্রথম প্রহরে। তো এই যে স্বাধীনতা সোপান আছে, এইটার দৈর্ঘ্য হচ্ছে 26 ফুট, ঠিক আছে? আপনি যদি আহ, এইভাবে মনে রাখেন, দৈর্ঘ্য কত? 26 ফুট, ঠিক আছে। আবার আমরা বিজয় অর্জন করলাম কবে? 16ই ডিসেম্বর। তো এটার প্রস্থ রাখা হয়েছে 16 ফুট, প্রস্থ 16 ফুট, ঠিক আছে। এই যে সামনে আমাদের ভাইবা আছে শিক্ষক নিবন্ধনের বা প্রাইমারির যে পরীক্ষাগুলো, যে এখন যে সিভিল সার্জনের পরীক্ষা হচ্ছে, কয়দিন আগে সিভিল সার্জন সিলেটের পরীক্ষা হলো, পাবনার পরীক্ষা হলো, তো যখন এগুলাই যে ভাইবা, আপনাকে যখন ভাইবাতে যাবেন, তখন কিন্তু এই ধরনের জিনিসপত্র জিজ্ঞেস করবে। হ্যাঁ, তো যেমন আজকেই একজন চাকরি প্রত্যাশী আমার সাথে তার দেখা হইলো, তো সে আমাকে বলল যে তাকে তার একটা পদে আজকে ভাইবা ছিল, তো তাকে জিজ্ঞেস করছে যে মার্চ মাসে দুইটা দিবসের মার্চ মাসে দুইটা দিবসের নাম তাকে জানতে চাইছে, এবং তার যে জেলা আছে, তার জেলায়
মুক্তিযুদ্ধ রিলেটেড কোনো স্তম্ভ আছে কিনা, এরকম। তো কথা হচ্ছে যে যেহেতু তার বাড়ি পাবনাতে ছিল, তো এই যে সেখান থেকে আর কি মাথায় এটা আসলো যে পাবনাতে আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক এরকম একটা স্মৃতিস্তম্ভ আছে, যেটাকে আমরা স্বাধীনতা সোপান বলি। এবং এই যে 26শে মার্চ আর 16 ডিসেম্বর, ওই কনসেপ্ট থেকে এখানে কি করা হয়েছে, 26 ফুট দৈর্ঘ্য রাখা হয়েছে আর প্রস্থ রাখা হয়েছে 16 ফুট। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। বিজয় স্তম্ভ। আচ্ছা, এইখানে আমরা দেখেন কয়েকটা জিনিস আমি একটু বলতে চাই। বিজয় স্তম্ভটা এটা কোথায় অবস্থিত আমাকে একটু সবাই অ্যান্সার করে জানান। ইন দ্য মিন টাইম আমি আপনাদেরকে কিছু কথা বলি। সেইটা হইলো বিজয় স্তম্ভের যে ডিজাইনটা, এই যে লম্বা যে জিনিসটা দেখতেছেন এখানে, আপনি আসলে এটা আসলে 50 ফুট উঁচু। হ্যাঁ, টোটাল আপনি যদি উচ্চতা নেন, এই যদি উচ্চতা আপনি পরিমাপ করেন, ঠিক আছে, তাহলে এটা কত ফিট হবে? এটা হবে হচ্ছে 50 ফুট। ঠিক আছে, আর নিচে দেখেন, আমার মনে হয় দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে একটা দেয়াল আপনি দেখতে পাচ্ছেন, এইখানে দুইটা দেয়াল, মানে 2 নম্বর দেয়াল দেখতে পাচ্ছেন, এইখানে 3 নম্বর দেয়াল, আর এই যে এইখানে 4 নম্বর দেয়াল। হ্যাঁ, চারটা এরকম মুরাল দেখতে পাচ্ছেন না? তো এই যে চারটা মুরাল, এই চারটা মুরালে কিছু একটা ছবি টবি আছে, যেটা আসলে এখানে হয়তো আপনি বুঝতে পারতেছেন না, বাট আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। ঠিক আছে, তো এই যে চারটা দেয়াল বা চারটা যে মুরাল আছে, এই মুরালটা আসলে কি কি জিনিসের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে জানেন? প্রথমটা হচ্ছে 52 ভাষা আন্দোলন, এরপরে আছে হচ্ছে 66-র শিক্ষা আন্দোলন, এরপরে আছে 69-এর যে গণ অভ্যুত্থান হয়, এবং 71-এর স্বাধীনতা সংগ্রাম। ঠিক আছে, তো এই যে এই জিনিসগুলো কিন্তু শুধু আপনার এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ না, এই জিনিসগুলো কিন্তু আপনার নিজের এলাকা হোক বা না হোক, এই জিনিসগুলো একটু আপনাকে জেনে রাখতে হবে। যে এই যে বিজয় স্তম্ভে যে এই যে চারটা যে দেয়াল আমি যেখানে লিখে দিছি, 1 2 3 4, চারটা দেয়ালে যে চারটা মুরাল আছে, এগুলো আসলে কিসের জন্য বা কিসের কিসের প্রতীক বহন করে, সেটা আপনাকে একটু জানতে হবে। সো আপনি এখানে দেখেন চারটা দেয়াল আছে, এবং সেটা চারটা হিস্টোরিক যে ইভেন্ট আছে বাংলাদেশে, অর্থাৎ 52-র ভাষা আন্দোলন, 66-র যে শিক্ষা আন্দোলন, ঠিক আছে, 52-র ভাষা আন্দোলন, 66-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, এবং কি 71-এর স্বাধীনতা সংগ্রাম। ঠিক আছে, মনে থাকবে এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট প্রশ্নে যাই আমরা। আহ আচ্ছা, নেক্সট প্রশ্নটা হচ্ছে যে দি এক্সপ্রেশন লিঙ্গুয়া ফ্রাঙ্কা মিনস। হ্যাঁ, আচ্ছা, এইটাকে অনেকে ইংরেজির প্রশ্ন মনে করতে পারেন, বাট আমি বলবো এগুলো আসলে ইংরেজির প্রশ্ন না, এগুলো কমন সেন্স, এবং এগুলো বেসিক কিছু জিনিস যেগুলো আপনার মাথায় থাকতেই হবে। ঠিক আছে, তো এই যে দি এক্সপ্রেশন লিঙ্গুয়া ফ্রাঙ্কা মিনস, এইটা দেখেন গত কাল প্রশ্ন আসছে, এটা ওই যে ডাক বিভাগে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেইখানে এই প্রশ্নটা আসছে যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা আসলে জিনিসটা কি। তো এখান থেকে আসলে আমার যেটা মনে পড়লো, আমি যখন স্কুলে ছিলাম, আমাদের তখন সোহেল স্যার নামে একজন স্যার ছিলেন, খুবই পপুলার ছিলেন আমাদের স্কুলে। আহ, তো ওনার যে ইংরেজির যে কোচিংটা ছিল, সেটার নাম ছিল লিঙ্গুয়া ফ্রাঙ্কা। ঠিক আছে, তো এইখানে আপনি দেখেন, এইখানে যে একজন ব্যক্তি বসে আছে, তার নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে স্প্যানিশ, আর এইখানে যে আছে তার নেটিভ ল্যাঙ্গুয়েজ আমি ধরে নিলাম হচ্ছে রাশিয়ান। অর্থাৎ একজন স্প্যানিশ ভাষায় কথা বলেন আর একজন রাশিয়ান ভাষায় কথা বলেন, বাট এই যে দুইজনই মানে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের, ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে যে তারা কথা বলে, তাদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ যে ডিফারেন্ট, তারা তাদের সেই নেটিভ ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে তারা যে কমন ল্যাঙ্গুয়েজে কথা বলে, সেইটা কি, সেই কমন ল্যাঙ্গুয়েজে অ্যারোগুলা দিয়ে বোঝানো হচ্ছে যে ইংলিশে তারা হচ্ছে কমিউনিকেট করে, এটাই হচ্ছে তাদের কমন ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে কমন ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট নেটিভ স্পিকাররা যে কমন ল্যাঙ্গুয়েজে কথা বলে, সেটাকে আমরা আসলে কি বলি, লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা। লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা বলতে আসলে কি বোঝাচ্ছে? লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা বলতে আমরা যদি একটু অপশনগুলো দেখি, দেখেন এখানে কি অপশনগুলো দেওয়া আছে। একটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, একটা দেওয়া আছে হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, তাই না? তাহলে এখানে তো মনে হয় অপশন কোনটা হবে, এই যে ঘোড়াতে যেটা আছে, তাই না, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফ্রাঙ্কা, লিঙ্গুয়া ফ্রাঙ্কা, ওখান থেকে তো ফ্রেঞ্চই মনে হইতেছে নাকি? আচ্ছা, ভেরি গুড, কমন ল্যাঙ্গুয়েজ। আয় হায়, আমি তো বকবক করতেছিলাম, এটা সব অ্যান্সার দিয়ে দিছে, ওয়াও, জোস। তাহলে কমন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তাহলে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট নেটিভ স্পিকাররা যে কমন ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করে, সেটাকে আমরা বলি হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। ছবিটা দেখলে আর কি সহজে আসলে বোঝা যায়। ওকে, আচ্ছা, এরপরে দেখেন কি বলছি, হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট। হ্যাঁ, এটাও দেখেন এই যে ডাক বিভাগে আসা একটা প্রশ্ন। এগুলাকে আমরা আসলে ফ্রেজ বলতে পারি, এগুলাকে আমরা আহ একটু মনে রাখবো আর কি। ঠিক আছে, এগুলা তো আসলে এগুলোর জন্য ইংরেজি কোনো ব্যাকরণ বা গ্রামার টামার লাগে না। তো এগুলো আমরা একটু মনে রাখবো, খুবই কমন এই প্রশ্নগুলো ডাক বিভাগে দেখলাম বেশ কয়েকটা এরকম আসছে, একটু আগে একটা সলভ করলাম, এখানে আরেকটা দেখলাম। তো ভালো, এগুলো আমরা একটু পড়ে ফেলি, রাইট? ওকে, তাহলে হোয়াইট এলিফ্যান্ট এটার মানে কি বলেন, এখানে যে অপশনগুলো আছে এটা একটু দেখি আমরা সবাই। হোয়াইট এলিফ্যান্ট মানে কি, এটা একটু সবাই অ্যান্সার করেন আমাকে। আমি মনে করি যে এটা আমরা সবাই মোটামুটি পারবো। হ্যাঁ, হোয়াইট এলিফ্যান্ট এটার অর্থ কি? ঠিক আছে, এটার মানে কি, সাদা হাতি নাকি কি বুঝায় আসলে? আচ্ছা, আহ একজন আসলেই বলছে যে
সাদা হাতি বা কিছু একটা, হ্যাঁ তুষার অ্যান্সার করছেন, হায় হায়। তুষার, আপনার বাড়ি মনে হয় আমার এলাকায়, আপনি এটা কি করলেন? হ্যাঁ, আচ্ছা। তুষার যখন ওই যে স্বাধীনতা সোপানের কথা বলতেছিল তখন উনি বলছেন যে আমার জেলায়, হ্যাঁ তো আচ্ছা। তো হোয়াইট এলিফ্যান্ট আমরা মোটামুটি সবাই জানি, যেমন ওই যে আমরা ছোটবেলায় এরকম মানে আমি যখন ছোটবেলায় স্কুলে যেতাম তো দেখতাম আমার অনেক ফ্রেন্ডরা গাড়ি টাড়ি করে ধুমধাম গান টান বাজায় ডিস্কো বিট টিট ছেড়ে আসতো, তখন তখন আমি একটু মন টন খারাপ টারাপ হয়ে যেত। হ্যাঁ তো তখন ওই বাংলা ইয়াটা আমি ভুলে গেছি, বাগধারাটা আমি ভুলে গেছি, ক্লাসে ওইটা পড়াইছিল। আম, এটার অর্থটা অনেকটা এরকম ছিল যে অলরেডি অনেকে এটা অ্যান্সার দিচ্ছেন যে ভেরি কস্টলি অফ ট্রাভেলসাম প্রসেশন, মানে ওই যে গরিবের আবার ঘোড়া রোগ এরকম একটা ব্যাপার ছিল, যে আমারও আর কি ওইরকম দশা ছিল। তো গাড়ি যেমন আসলে হয়তো ওই সময় অনেক মোটামুটি ইয়া ছিল, মানে এখনকার তুলনায় হয়তো অনেক দাম কম ছিল, বাট ওটা পুষতে আমাদের অনেক আসলে মানে ইয়া হইতো আর কি, বেগ পাইতে হইতো, ঠিক আছে। তো এটা অনেকটা ওইরকম যে এমন একটা জিনিস মানে ভেরি কস্টলি অফ ট্রাভেলস সাম পজেশন, এটার উচ্চারণ আমরা ওইভাবে করতে পারি, ট্রাভেলস সাম, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। আচ্ছা এটা একজন ছাড়া সবাই আমরা সঠিক অ্যান্সার করছি, ঠিক আছে। আই থিঙ্ক সে হয়তো আগের প্রশ্নের অ্যান্সার করছে, সেটাও হইতে পারে। ওকে, ঠিক আছে। তো এটা আমরা সবাই পারি, এটা নিয়ে আর ব্যাখ্যায় গেলাম না। এটাও আমার মনে হয় যে আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবো, খুবই কমন একটা প্রশ্ন। হ্যাঁ, এটা কতবার যে আসছে বিভিন্ন চাকরি পরীক্ষা আমরা জানি না। মেইড ইন স্পিচ, এটাও দেখেন ডাক বিভাগে আসছে গতকাল। মেইড ইন স্পিচ মানে কি বলেন? তো মেইড ইন স্পিচ বেসিক্যালি ধরেন কেউ যদি কোনো একটা ইলেকশনে মানে ইলেক্টেড কোনো এমপি বা মিনিস্টার, সে যখন কোন একটা স্পিচ দেয় এইটাকে তার হচ্ছে মেইড ইন স্পিচ বলে। তাহলে মেইড ইন স্পিচ মানে তাহলে আমরা বুঝতে পারতেছি যে সে ইলেক্টেড হওয়ার পরে বা সিলেক্টেড হওয়ার পরে তার যে প্রথম স্পিচ সেটাকেই আমরা কি বলি? মেইড ইন স্পিচ, রাইট? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ভেরি গুড, ফার্স্ট স্পিচ। হায় হায়, আমি তো ক্যামেরার দিকে তাকায় বকবক করতেছি, এর মধ্যে এরা সব মানে অ্যান্সার ট্যান্সার দিয়ে একাকার অবস্থা। হায় হায় রে, অস্থির অস্থির, জোস জোস। ওকে, নেক্সট প্রশ্নে যাই, কি বলছে দেখেন। words inscribed on a tomb is an what? দেখেন ভালো প্রশ্ন আসছে ডাক বিভাগে, খুব একটা খারাপ প্রশ্ন আসে নাই। পারার মতো প্রশ্ন আসছে এবং কিছু সুন্দর সুন্দর জিনিসও আসছে যেগুলো আসলে আমরা আম, ইয়া করতে পারি আর কি, তাই না? যেগুলোতে শিখার ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, এইটার অ্যান্সার কি? আচ্ছা, রিয়া অ্যান্সার দিচ্ছেন, আরিফা অ্যান্সার দিচ্ছেন, ওকে, মোহাম্মদ শোয়েব অ্যান্সার দিচ্ছেন, মুফতি, হ্যাঁ ভেরি গুড, জুলহাস আর কি, হ্যাঁ ভেরি গুড। ওকে, এটা তাহলে আমাকে অ্যান্সার দেন। হু ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন আ টম ইজ অ্যান, কি হবে? অপশনগুলো দেখেন, এপিটম, এপিসোড, এপিটাফ, এপিথেট, হ্যাঁ কি হবে বলেন? আচ্ছা, এপিটাফ সবাই বলতেছেন, ভেরি গুড। আচ্ছা, তো এপিটোম যেটা, এইটা আসলে বেসিক্যালি যেটা বোঝায়, যেমন দেখেন আমরা যারা থিসিস করি, থিসিসের একদম শুরুতে কি থাকে? অ্যাবস্ট্রাক্ট থাকে। আমরা যারা ইউনিভার্সিটিতে মানে যে কোনো বর্ষেই থাকি না কেন, আমরা মোটামুটি সবাই জানি যে ফাইনাল ইয়ারে গিয়ে আপনাকে একটা থিসিস বা প্রজেক্ট ওয়ার্ক সাবমিট করতে হয়। তো সেইখানে আমরা যে একটা অ্যাবস্ট্রাক্টে কি থাকে, আপনি পুরা যে প্রজেক্টটা করছেন, পুরা যে রিপোর্টটা লিখছেন, পুরা যে থিসিস ওয়ার্কটা করছেন, সেটার সামারিটাই কিন্তু এখানে থাকে। তো বেসিক্যালি এপিটোম মানে হচ্ছে আমরা ওই অ্যাবস্ট্রাক্টটা বুঝি। এপিসোড এটা আসলে মানে এটা তো আমরা জানি এপিসোডের সাথে এটা কোনোভাবেই যায় না, এপিসোড নর্মাল পর্ব বুঝায় বা অনুচ্ছেদ বুঝায়। এটার অ্যান্সার হচ্ছে এপিটাফ, ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে এপিটাফ, এটা আমরা বুঝি। আর এপিথেট যে জিনিসটা, এইটা হচ্ছে যে ধরেন কোন একটা কোয়ালিটিকে আপনি এক্সপ্রেস করবেন, ঠিক আছে, মানে ডেসক্রিপটিভ ওয়েতে। কোন একটা কোয়ালিটিকে আপনি একটা ডেসক্রিপটিভ ওয়েতে আহ এটাকে আসলে আমরা কি বলতে পারি যে এইভাবে লিখতে পারি যে ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ। কিসের জন্য ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ? এইটা হচ্ছে টু এক্সপ্রেস আ কোয়ালিটি, ঠিক আছে, টু এক্সপ্রেস, দেখা যাচ্ছে, আচ্ছা, টু এক্সপ্রেস অ্যান, সরি, টু এক্সপ্রেস আ কোয়ালিটি। আমি আবার লিখি ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ টু এক্সপ্রেস কোয়ালিটি, ঠিক আছে, দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আই হোপ দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে এটার অ্যান্সার কি? এপিটাফ, হ্যাঁ।
ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। ফেয়ারফ্যাক্স কি? দেখেন, খাদ্য অধিদপ্তর পরীক্ষা আসন্ন, খাদ্য অধিদপ্তর নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা। খাদ্য অধিদপ্তর, খাদ্য অধিদপ্তরের একটা প্রশ্ন আসছিল যে ফেয়ারফ্যাক্স কি। হ্যাঁ, তো আমরা গত ক্লাসে কিন্তু অনেক সংবাদ সংস্থা নিয়ে পড়ছিলাম। হ্যাঁ, এবং সংবাদ সংস্থা নিয়ে পড়তে গিয়ে কিন্তু আমরা বেশ কিছু ডিটেলস তখন, হ্যাঁ, সমাধিলিপি, এপিটাফের বাংলা হচ্ছে সমাধিলিপি, হ্যাঁ, থ্যাংক ইউ। তো ফেয়ারফ্যাক্স আসলে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা গোয়েন্দা সংস্থা, ঠিক আছে? ফেয়ারফ্যাক্স কি জিনিস? এটা হচ্ছে গোয়েন্দা সংস্থা। ওকে। তো এরকম গত ক্লাসে আমরা আরেকটা শিখছিলাম যে এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা, এরকম একটা প্রশ্ন আমরা গত ক্লাসে সলভ করছিলাম। তো এফবিআইটা কি ছিল? এফবিআইটাও হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা গোয়েন্দা সংস্থা, ঠিক আছে? আচ্ছা, আমি বলছি যে গত ক্লাসে আমরা সংবাদ সংস্থা নিয়ে পড়ছি, তো এতে করে মানুষজন অ্যান্সার দেওয়া শুরু করছে যে ফেয়ারফ্যাক্সও একটা সংবাদ সংস্থা। সেইটা আমি বলতে চাইনি। হ্যাঁ, আমরা বলতে চাইছিলাম যে গত ক্লাসে আমরা সংবাদ সংস্থা নিয়ে পড়ছি, এরপরে গোয়েন্দা সংস্থা নিয়েও আমরা কিন্তু গত এক ক্লাস আগে কথা বলছিলাম যে এফবিআই, সিআইএ এগুলা কোন দেশের গোয়েন্দা সংস্থা। সবগুলোই হচ্ছে কি যুক্তরাষ্ট্র ভিত্তিক, এইটাও যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা গোয়েন্দা সংস্থা, ঠিক আছে? ওকে, ফেয়ারফ্যাক্স। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই। দেখেন, রোহিঙ্গা নিধনে আহ আচ্ছা, এই প্রশ্নটা আমি দেখেন এখানে একটা কমা দিছি, ঠিক আছে? তো প্রশ্নটা পড়ে কিন্তু কনফিউশনে পড়ার কোনো কারণ নাই। রোহিঙ্গা নিধনে হেগ একটা দেশের নাম, হেগ এ মামলাকারী দেশের নাম কি? ঠিক আছে, তো হেগ একটা দেশের নাম না, একটা দেশের একটা এলাকার নাম, নেদারল্যান্ডসের। আচ্ছা, কি জানি বলছে সাধারণ জ্ঞান পড়ান, না সাধারণ জ্ঞান পড়াবো না আজকে, অসাধারণ জ্ঞান পড়াইতেছি, অসাধারণ জ্ঞানই পড়াবো, ঠিক আছে? রোহিঙ্গা নিধনে হেগ, যে নেদারল্যান্ডসের একটা সিটি হেগ, যেখানে আসলে আন্তর্জাতিক বিচার আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে, সেইখানে মামলাকারী দেশের নাম আসলে, গত ক্লাসেও আমি এটা বলছিলাম। গত ক্লাসে আমরা যখন হচ্ছে যে ম্যাপ নিয়ে কথা বলতেছিলাম, আহ, আহ, ইন্ডিয়া চায়না যুদ্ধ বা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ নিয়ে যখন কথা বলতেছিলাম, তখন আমরা এরকম একটা পর্যায়ে এসে বলছিলাম যে বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী, বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তিনি কিছুদিন আগে ওআইসির 15তম সম্মেলন অ্যাটেন্ড করেন। তো এটা কেন বলছিলাম? আমরা জানি যে বিগত বেশ কয়েকটা পরীক্ষায় প্রশ্ন আসছে যে জাতীয় সংসদের এখন মানে কততম অধিবেশন চলছে, আমরা জানি 12তম। আহ কিছুদিন আগে আরেকটা চাকরি পরীক্ষায় প্রশ্ন আসছে যে জাতিসংঘের সর্বশেষ অধিবেশন ছিল কততম, 78তম। তাহলে কিছুদিন আগে একদম রিসেন্ট যেহেতু ওআইসি সম্মেলন হয়েছে, তো প্রশ্ন আসতে পারে যে ওআইসির কততম সম্মেলন অনুষ্ঠিত হয়? 15তম। তো সেখানে বাংলাদেশ এর যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা চান রোহিঙ্গা যে ইস্যুতে। এবং সেই রোহিঙ্গা ইস্যুতেই, ওই প্রশ্ন থেকে আমি বলতেছিলাম যে রোহিঙ্গা ইস্যুতে আসলে সর্বপ্রথম কোন দেশ আহ মায়ানমারের বিরুদ্ধে মামলা করে, ঠিক আছে? তো এবং সেই মামলাটা আসলে তারা কোথায় করে, যে এটা আসলে সিটির নাম, ঠিক আছে? এটাকে আমরা বলি যে দা হেগ। হুম, এটা নেদারল্যান্ডসের একটা সিটি। তো সেইখানে আমাদের কি অবস্থিত? সেইখানে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে অবস্থিত, ঠিক আছে? ওকে। এবং আমরা জানি যে গাম্বিয়াতে হচ্ছে ওআইসি সম্মেলন হয় কিছুদিন আগে, এবং গাম্বিয়ার যে রাজধানী বানজুল, যেটা আমি গত ক্লাসে বলছিলাম, গাম্বিয়ার রাজধানী বানজুল, সেই বানজুলেই কি হয়ে বানজুলে ওআইসির 15তম সম্মেলন অনুষ্ঠিত হয়, 15তম সম্মেলন অনুষ্ঠিত হয়, ঠিক আছে? ওআইসির 15তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এবং এই সম্মেলনেই হচ্ছে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে আবারও আন্তর্জাতিক সহযোগিতা আশা করেন। এবং তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল যে রোহিঙ্গা নিধনে হেগ সিটিতে মামলাকারী দেশের নাম হচ্ছে গাম্বিয়া, ঠিক আছে, যারা হচ্ছে মায়ানমারের এগেনস্টে মামলা করে। ওকে। আচ্ছা, ওকে। এগুলো আমি প্রত্যেক দিনই অলমোস্ট 3-4টা ক্লাসে বলছি। হ্যাঁ, এগুলো আপনাদের খাতায় নোট করা থাকার কথা, তাই না? গাম্বিয়ার রাজধানী হচ্ছে বানজুল, ঠিক আছে? ওকে। তাহলে গাম্বিয়ার রাজধানী বানজুলে ওআইসির 15তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এবং সেখানে আসলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন কে? বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এবং তিনি হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন রোহিঙ্গা ইস্যুতে, ঠিক আছে? এবং এই যে রোহিঙ্গা ইস্যুতে সর্বপ্রথম আন্তর্জাতিক আদালতে মামলাকারী দেশের নাম কি? গাম্বিয়া। গাম্বিয়ার ক্যাপিটাল কি বা রাজধানী কি? বানজুল,
ঠিক আছে, তাহলে একটা কাজ করি তো, চলেন তো এইখানে বাকি যে অপশনগুলো আছে এই অপশনগুলোর আমরা একটু রাজধানীগুলো একটু জেনে ফেলি, চলেন। কেনিয়া, আমার মনে হয় কেনিয়ার রাজধানী আমরা মোটামুটি সবাই জানি, তাই না? এটা একটু সবাই অ্যান্সার করে ফেলি, কেনিয়ার ক্যাপিটাল কি হবে বলেন? আচ্ছা, এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে দিই। কেনিয়া, কেনিয়ার রাজধানী আমরা মোটামুটি অনেকে জানি, একটু যারা খেলাধুলা দেখি তারা কিন্তু জানি, কারণ নাইরোবিতে কিন্তু আহ বিভিন্ন সময় ক্রিকেট টুর্নামেন্ট হয়, এবং 1997 সালে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বাংলাদেশ, তখনও কিন্তু এইখানে তারা অংশ নেয়, পার্টিসিপেট করে। বাকি যে দুইটা দেশ, এই দুইটা দেশ আমাদের কাছে একটু নতুন। এই দুইটা দেশ, হ্যাঁ আচ্ছা, ইমন বলছে যে কেনিয়ার রাজধানী নাইরোবি, ভেরি গুড। এবার গ্যাবনটা বলেন। হ্যাঁ, গ্যাবন এবং গায়ানা। ওই যে গতদিন একজন বলছিলেন যে আমি মানচিত্রে ওয়েস্ট ইন্ডিজ খুঁজে পাই না, তো ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আসলে কোনো দেশ না, বরং বিভিন্ন যে প্রভিন্স আছে তাদের সমষ্টি, মানে গায়ানা, তারপরে হচ্ছে আহ জ্যামাইকা, হ্যাঁ, এরকম বেশ কিছু যে প্রভিন্স আছে সেগুলোকে মিলেই আসলে ওরা যখন ক্রিকেটে আসে, তো তখন হচ্ছে কি করে ওই ওয়েস্ট ইন্ডিজ নামে আসলে তারা আহ, আসলে খেলে। যেমন এইভাবে এইবার যেমন ইউএসএও অংশ নিবে, এই যে কিছুদিন পরেই হচ্ছে আমাদের যে টি-20 বিশ্বকাপ শুরু হয়ে যাবে সেখানে। এবং আপনারা জানেন যে আজকে অলরেডি ইউএসএ তে ঝড় হয়েছে, বাংলাদেশ আর ইউএসএ এর মধ্যে যে 3 ম্যাচের একটা টি-20 সিরিজ আছে সেটা অলমোস্ট অনিশ্চিত হয়ে গেছে, কারণ এমন এক স্টেডিয়াম ওরা খুব তড়িঘড়ি করে কিছুদিন আগে বানাইছে, দুইটা স্কোর বোর্ড ছাড়া আর সবকিছু ভেঙে চুরে গেছে। হ্যাঁ, যাই হোক, হোপ ফর দ্য বেস্ট, যে এমনিতেই আসলে জানি না বাংলাদেশের পারফরমেন্স কেমন হবে, তো আই হোপ কিছুটা প্র্যাকটিসের সুযোগ ওরা পাবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে একটু বলি গ্যাবন, গ্যাবনের রাজধানী। এটা একটু নতুন আমাদের কাছে, হ্যাঁ। আচ্ছা, অ্যান্সার অ্যান্সার অ্যান্সার, কেউ করতেছে না। আচ্ছা, গ্যাবনের রাজধানী হচ্ছে লিভারভিল, ঠিক আছে। একজন বলছে গ্যাবন টোঙ্গা। টোঙ্গা তো মনে হয় আলাদা একটা দেশ, গ্যাবনের রাজধানী টোঙ্গা কেমনি কি? গায়ানা অটোয়া, গায়ানা জর্জ টাউন, আচ্ছা, সমস্যা নেই, আমরা এখানে শিখতে আসছি, ভুল হলে সমস্যা নেই। গ্যাবন, গ্যাবনটা বললাম, গ্যাবনটা হচ্ছে কি বললাম, আহ লিভারভিল। আর গায়ানা, গায়ানার রাজধানী কি হবে বলেন তো? ও আচ্ছা, জর্জ টাউন যারা লিখতেছেন তারা মনে হয় গায়ানারটা অ্যান্সার করছেন। আচ্ছা, আমি গ্যাবনটা জানতে চাইছিলাম। ঠিক আছে, সমস্যা নেই। হুম। আচ্ছা, তো কেনিয়ার তাহলে রাজধানী কি দেখেন, আমরা একই সাথে জেনে নিলাম, কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি। এটা মোটামুটি কমন, এটা আমরা অনেকেই পারি। আম, গ্যাবন, গ্যাবন হচ্ছে লিভারভিল। আর গায়ানা এটা হচ্ছে জর্জ টাউন, অনেকেই পারছেন, গায়ানাটা অনেকে পারছেন, থ্যাঙ্কস ফর দ্যাট, গায়ানাটা অনেকেই পারছেন। হুম। এখানে কানাডা তো নাই কোথাও, কানাডার রাজধানী একজন জানতে চাইছেন, কানাডা এখানে নাই। ও আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে কানাডার রাজধানী অটোয়া কিনা, আচ্ছা আচ্ছা, ওই এই জন্য হয়তো জিজ্ঞেস করছে। আচ্ছা, ঠিক আছে, ফাইন, ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখেন, বান্দা আছে কোথায় অবস্থিত, এটাও কোথায় আসছে দেখেন, ডাক বিভাগে। সুতরাং আমরা ওই যে ডাক বিভাগের যে আসলে মানে আপনার একটা জিনিস তাহলে একটু বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে প্রশ্ন কিন্তু খুব কমন কমন প্রশ্নই আসে, এই যে আমরা যেটা করি। হ্যাঁ, যে এই মানে রেলওয়ের একটা পরীক্ষা হবে, 516 জন নিবে, স্যার এটার কোনো কোর্স আছে কিনা, হ্যাঁ, ডাক ডাক বিভাগের একটা পরীক্ষা হবে, এটার জন্য কোনো কোর্স হবে কিনা, খাদ্য দপ্তরের একটা পরীক্ষা হবে, এটার জন্য কোর্স হবে কিনা। কোর্সের পিছনে না ছুটে আমার মনে হয় যে আপনি একটু জাস্ট মানে এই যে কমন কমন জিনিসগুলো একটু পড়েন, রেলিভেন্ট ইনফরমেশন গুলো গেদার করেন, আপনার এমনি কিন্তু পড়া হয়ে যাবে, ঠিক আছে। ওই 193টা দেশের রাজধানী না শিখে আপনি যখনই এরকম একটা প্রশ্ন সলভ করতে যাবেন, তখন যদি একটু এভাবে শিখে নেন, একটা সময় দেখবেন আপনার সবই পড়া হয়ে গেছে। এক বসায় আপনি 193টা দেশের রাজধানী যদি পড়তে বসেন, বা আপনি যদি টার্গেট করেন যে আজকে আমি সব রাজধানী শিখে ফেলবো, ওইভাবে হয় না, ঠিক আছে। আপনি যখন কোনো একটা প্রশ্ন সলভ করবেন, এটার আশপাশে রেলিভেন্ট ইনফরমেশন গুলো নিলে দেখবেন এমনি প্রিপারেশন হয়ে যাবে। আর জাস্ট এইভাবে একটু পড়েন আর কি, তাহলেই হবে। আচ্ছা, এটা খুবই কমন। বান্দা আছে কোথায় অবস্থিত, ইন্দোনেশিয়া, এটা নিয়ে কথা বললাম না, এটা আমরা সবাই পারি, অ্যান্সার অলরেডি অনেকে দিয়ে ফেলছে, আমার কথা কেউ শোনে না, ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে বলেন, ঝটপট অ্যান্সার দেন, কোথায় আসে দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। বাট এটা শুধু মানে একদম রিসেন্ট এই জায়গায় আসছে বলে আমি এটা রাখছি, বাট এটা অনেকবার আসছে, মানবাধিকার দিবস, এটা আমরা মোটামুটি সবাই জানি, বলেন আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে? আচ্ছা,
ওকে, আচ্ছা, একজন অ্যান্সার করছে গায়ানা, জর্জ টাউন, গাম্বিয়ার রাজধানী বানজুল, গ্যাবন, লিব্রেভিল, কেনিয়া, নাইরোবি। আচ্ছা, ঠিক আছে। ওকে, আন্তর্জাতিক মানবাধিকার দিবস এটা হচ্ছে 10 ডিসেম্বর, ঠিক আছে, জাতিসংঘ থেকে। এটা হচ্ছে, আমরা জানি যে কোনো একটা কিছু যখন মানে এই ধরনের আন্তর্জাতিক কোনো দিবস যখন পালন করতে হয়, জাতিসংঘ যেটা করে সবার প্রথমে সেটা কি করে, যে সাধারণ পরিষদে তোলে, এবং সাধারণ পরিষদে তোলার আগে আসলে নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য যারা আছে তাদেরও হচ্ছে ভোট নিতে হয়। তো 10 ডিসেম্বর যেটা, যে জাতিসংঘ কর্তৃক 10 ডিসেম্বর সাধারণ পরিষদে উত্থাপনের আগে নিরাপত্তা পরিষদের যে সদস্যগুলো আছে তাদের ভোট গ্রহণের পরে সাধারণ পরিষদে যখন উত্থাপন করা হয়, তখন 1948 সাল থেকে এই মানবাধিকার দিবসটা পালন হয়ে আসছে 10 ডিসেম্বর, ডিসেম্বর মাসের 10 তারিখে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এখানে সালটাল এত মনে রাখতে হবে না, তারিখটা আমরা মোটামুটি সবাই জানি, এটা আমরা পারবো, ঠিক আছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস, ঠিক আছে, এটাও ডিসেম্বর মাসের একটা ইভেন্ট। এটা হচ্ছে 18 ডিসেম্বর পালন করা হয়। হ্যাঁ, 18 ডিসেম্বর, ঠিক আছে, 18 ডিসেম্বর, এবং এটা 2000 সালে প্রথম পালন করা হয়। 2000 সাল থেকে এই দিবসটা করে আসা হচ্ছে। 2000 সাল থেকে এই দিবসটা প্রথমবারের জন্য পালন করা হয়। তো 2000 সাল থেকে আমরা প্রতি বছর 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করে আসতেছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আহ এই পর্যন্ত, হ্যাঁ, অভিবাসী 18 ডিসেম্বর, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা এই 25টা প্রশ্ন আমরা আজকে সলভ করছি। আমরা কি এটা কন্টিনিউ করবো? আমরা কি আর 5টা প্রশ্ন দেখবো? একটু দেখি কার কি অবস্থা। হ্যাঁ, একটু আমাকে জানান তো যে আমরা আছি কিনা। হুম। আমরা মোটামুটি প্রায় দিনই এরকম 25টা 30টা, মানে অলমোস্ট আমরা কিন্তু প্রতিদিন যখন আসি লাইভে, আমরা প্রতিদিন কিন্তু এরকম 20টা 25টা 30টা করে প্রশ্ন শিখতেছি, ঠিক আছে। তো একবারে প্রেশার না দিয়ে আমরা প্রতিদিন কিন্তু এরকম 25 30টা করে অ্যান্সার করি, ঠিক আছে। একটু দেখি তো যে কার কি অবস্থা। আমরা কি এখানে শেষ করবো, না আমরা একটু কন্টিনিউ করবো আর 5 6টা প্রশ্ন দেখবো নাকি? ওকে, তাহলে যাই আমরা। আহ হ্যাঁ, জয়যুক্ত হয়েছে, হ্যাঁ, মানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে আর কি। হ্যাঁ, ভোট আর না ভোট চাইছিলাম তো। ওকে, ঠিক আছে। দেখেন, খুব কমন প্রশ্ন, যেটা ওই যে গতকাল আসছে ডাক বিভাগে 2024 সালের মানে গতকাল যে পোস্টে পরীক্ষা হলো, অর্থাৎ ইন্সপেক্টর পোস্টে যে পরীক্ষা হয়েছে, সেখানে এই প্রশ্নটা আসছিল যে মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন, এবং এটা 38তম বিসিএস এরও প্রশ্ন, ঠিক আছে। 38 বিসিএস ও এই প্রশ্নটা আসছিল। ওকে, আচ্ছা, তাহলে একটু বলেন, খুব কমন। হুম, খুব কমন। যিনি ছিলেন এই ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী, তিনি এখন তার ছেলে এখন আহ, রাজশাহীর মেয়র হিসেবে অধিষ্ঠিত আছেন, খায়রুজ্জামান লিটন। তার বাবার নাম হচ্ছে AHM কামরুজ্জামান, যিনি মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন, ঠিক আছে। কি ছিলেন, নাম কি ছিলেন? AHM কামরুজ্জামান, হ্যাঁ, ঠিক আছে। AHM কামরুজ্জামান, ঠিক আছে। AHM কামরুজ্জামান, ঠিক আছে। AHM কামরুজ্জামান, ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, না না, এম মনসুর আলী না, এম মনসুর আলী হচ্ছে অর্থমন্ত্রী ছিলেন। ক্যাপ্টেন এম মনসুর আলী, তিনি ছিলেন অর্থমন্ত্রী, ঠিক আছে। হুম, ওটা আমরা পরে দেখতেছি। আচ্ছা, এই যে নেক্সট স্লাইডে মনে হয় প্রশ্নটা আছে, এই যে দেখেন। যিনি প্রশ্ন করছেন যে মুজিবনগর সরকারের যে ক্যাপ্টেন এম মনসুর আলী, এনার ব্যাপারে একজন জিজ্ঞেস করছেন, দেখেন এটা কোথায় আসছে, এই যে অর্থমন্ত্রী নাম, এটা কোথায় আসছে, এই যে এই বছরই দেখেন। হ্যাঁ, মুজিবনগর সরকার, আমি দেখেন একটু ভালো করে দেখেন, আমি এই যে বলি যে প্রতিদিন ক্লাসগুলো একটু করেন, কেন করবেন জানেন? মুজিবনগর সরকার নিয়ে আমি একটা প্রশ্ন এর আগে একটা দিন করাইছিলাম যে জেল হত্যা দিবস কবে। ওই দিন দিবস রিলেটেড অনেকগুলো প্রশ্ন ছিল, পতাকা দিবস, তারপরে হচ্ছে সংবিধান দিবস, এগুলো নিয়ে আমি ডিটেলস কথা বলছিলাম। তো যেদিন আমি পড়াইছিলাম যে জেল হত্যা দিবস কবে, সেদিনই কিন্তু আমি যে জাতির চার নেতা, হ্যাঁ, তাদের ডিটেলসটা আমি বলে দিছিলাম। তো সেখানে কিন্তু আমি AHM কামরুজ্জামান, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম এবং ক্যাপ্টেন এম মনসুর আলী, তারা কে কোন পদে অধিষ্ঠিত ছিলেন সেটাও কিন্তু আমি বলছিলাম। এই জন্য আমি বারবার বলি যে রেগুলার ক্লাসগুলো করলে ক্লাসের প্যাটার্নটা ধরতে আপনাদের সুবিধা হবে, এবং ক্লাস কন্টিনিউ এভাবে করতে থাকলে তখন দেখবেন আপনার ক্লাসেই পড়া হয়ে যাইতেছে, ঠিক আছে। যারা একটু লং টার্ম চিন্তা ভাবনা করতেছেন, যাদের বড় স্বপ্ন আছে, বড় কোনো পরীক্ষা টার্গেট করতেছেন সামনে, তারা আমার এই যে আমাদের যে পেজ আছে, মুত্তাসিন পাহলভী স্যারের যে পেজ আছে, বা জিকে স্পেশাল বাই ফাতিন স্যার, মানে আমার নামে একটা পেজ আছে, পেজগুলো যদি একটু দেখেন, ইভেন ইউটিউব চ্যানেলেও কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবেন, ঠিক আছে।
সবগুলা ক্লাস কিন্তু ওখানে দেওয়া আছে। সো আজকে যেমন 11তম ক্লাস, আপনি 1 থেকে 10 সবগুলা ক্লাস কিন্তু আপনি সুন্দর করে দেখতে পারবেন, ঠিক আছে? ওকে, তাইলে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর নাম কি ছিল? অর্থমন্ত্রীর নাম ছিল হচ্ছে ক্যাপ্টেন এম মনসুর আলী। আর এইচ এম কামরুজ্জামান তিনি কি ছিলেন? তিনি ছিলেন হচ্ছে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে ওই যে ফাতিন স্যার জিকে স্পেশাল লিখে সার্চ দিলে আপনি পেজ পাবেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে মোত্তাসিন পাহলভী স্যারের যে পেজ আছে এইখানেও কিন্তু রেগুলার ভিডিওগুলো আপনি পরেও দেখে নিতে পারবেন, ঠিক আছে? আর ইউটিউবে তো আছেই। ওকে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে যাই, চলেন। নারীর বিরুদ্ধে সহিংসতা রোধ সেবায় ব্যবহৃত হেল্পলাইন নাম্বার, এটা আমি পড়াইছিলাম, হ্যাঁ, এটা আমি পড়াইছিলাম। এই প্রশ্নটা আমি আজকে আবার রাখছি কারণ এই রিলেভেন্ট একটা প্রশ্ন অন্য একটা জায়গায় আসছে, এই জন্য এই প্রশ্নটা আমি আবার রিকল করাইতেছি। নারীর বিরুদ্ধে সহিংসতা রোধ সেবায় ব্যবহৃত হেল্পলাইন নাম্বার কোনটা বলেন? কোনটা বলেন? হুম, ঝটপট বলেন। আচ্ছা, ওই যে এইটা হচ্ছে নাম। এটা পাবেন আর কি, হ্যাঁ। ফাতিন স্যার জিকে স্পেশাল, এইটা দেখলেই হবে, ঠিক আছে? এইটাই হলো পেজ নাম্বার, এটা আপনি দেখলেই হয়ে যাবে, ঠিক আছে? ফাতিন স্যার জিকে স্পেশাল। এখানে মোটামুটি ওই ক্লাসগুলো আর কি শেয়ার টেয়ার করা হয়েছে, আমার এবং পাহলভী স্যারের যে ক্লাসগুলো আছে সেগুলো আর কি এখানে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, এখানে মোটামুটি আর কি সবগুলো আপলোড হয়ে যাবে, এখনো আর কি আপলোড হয় নাই, আপলোড হয়ে যাবে, ঠিক আছে? ওকে। আর এমনি মোত্তাসিন পাহলভী স্যারের আমাদের যে 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 পেজ থেকে আমরা এখন লাইভে গেছি সেইখান থেকেও আপনি দেখে নিতে পারবেন। আর ইউটিউবে তো আছে। আচ্ছা, তো এটার অ্যান্সার হচ্ছে 109, অথবা আরেকটা নাম্বার আছে সেটা হচ্ছে কি 109-এর সাথে পরে আপনি যদি 2-1 যোগ করেন তাহলেও হয়ে যাবে, ঠিক আছে? ওকে, 109 বা 109-21, মানে 10,921 অথবা 109। তো 333 এটা হচ্ছে তথ্য সেবা, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন, তথ্য সেবা। 999 কি? জরুরি সেবা, ঠিক আছে? আর 106 হচ্ছে দুদক, দুদক হেল্পলাইন নাম্বার, ঠিক আছে? 106 হচ্ছে দুদক হেল্পলাইন নাম্বার। আচ্ছা, থ্যাংক ইউ সুমি, প্রথম ক্লাস দেখতেছেন, ভেরি গুড, থ্যাংক ইউ। রেগুলার ক্লাসগুলো দেখেন, প্রিভিয়াস ক্লাসগুলো পেজ থেকে একটু দেখে নিন, ঠিক আছে? তাহলে নারীর বিরুদ্ধে সহিংসতা রোধ সেবায় ব্যবহৃত হেল্পলাইন নাম্বার হচ্ছে 109। এটার আরো একটা নাম্বার আছে সেটা হচ্ছে কি 10,921, অর্থাৎ 109-এর পরে জাস্ট কি 2 আর 1 অ্যাড করে নিলেই কিন্তু আপনার সেম সার্ভিস আপনি পাবেন, ঠিক আছে? তো অপশনে যেটাই থাকুক অ্যান্সার কিন্তু আপনি ওইটাই দিবেন, কখনো দুইটা অপশনই থাকবে না। 109 থাকতে পারে অথবা 121 থাকতে পারে, যেটাই হোক ওইটাই অ্যান্সার। 333, এটা মনে রাখা সহজ, দেখেন 333, তাই না? তো তিনের মাথায় উপরে এই যে এরকম একটা জিনিস দিয়ে দেন, তারপরে ওই যে ওইভাবে মিলে মনে রাখতে পারবেন। 3 থেকে কি তথ্য সেবা, হ্যাঁ, এই যে 3 থেকে তথ্য, ওই যে 3-এর ত আর তথ্যর ত, এভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে? যে 333 মানেই কি তথ্য সেবা। 999 এটা আমরা সবাই জানি জরুরি সেবা, আর 106 কি বললাম? দুদক হেল্পলাইন নাম্বার, ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্নে যাই। কি বলছে দেখেন, নিচের কোন নম্বরটিতে ডায়াল করলে বাংলাদেশে তথ্য সেবা পাওয়া যায়? কি বলছিলাম মনে আছে? ওই যে 3-এর ত আর এই যে কি তথ্যেও ত, তাহলে কি হবে? 333 মানেই কি তথ্য সেবা। ভুলে গেছে? এই যে একটু আগেই তো বললাম, একটু আগেই তো বলছি যে 333, এই যে 3 আর এই যে 3-এর যেমন এখানে কি, এখানে মাত্রা না থাকলেই এটা কি সংখ্যা বোঝায়, এখানেও মাত্রা উঠায় দেন সংখ্যা বোঝাবে, ঠিক আছে? তো এইভাবে মনে রাখতে পারেন আর কি, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে নেক্সট প্রশ্নে যাই। দেখেন, এইটা বলেন, কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্থপতির নাম কি? হ্যাঁ, এটা একদম রিসেন্ট, ঝটপট বলেন, ঝটপট। এটা পাওয়া উচিত সবার। হ্যাঁ, এটা আমাদের কক্সবাজার আইকনিক রেল স্টেশন, বলেন। দেখি এটা কে পারে, কেউ গুগল টুগল করেন না, ঠিক আছে? রাইট অ্যান্সার দেওয়ার একটু চেষ্টা করেন। হুম,
আচ্ছা, ওকে, ঠিক আছে। এটার অ্যান্সার হচ্ছে মোহাম্মদ ফয়েজুল্লাহ। ঠিক আছে, কক্সবাজার আইকনিক রেল স্টেশন এর স্থপতির নাম হচ্ছে মোহাম্মদ ফয়েজুল্লাহ। হ্যাঁ, অপশন হচ্ছে এ, ভেরি গুড। এবং এটা অনেকটা হচ্ছে ওই যে অয়েস্টার শেপের মতো। আপনি যদি গুগলে, আমি ছবিটা আসলে অ্যাড করতে পারি নাই, আপনি যদি একটু গুগলে সার্চ দেন তাহলে দেখবেন যে কক্সবাজার যে আইকনিক যে রেল স্টেশনটা আছে, এইটা আসলে যে শেপটা করা হয়েছে, রেল স্টেশনের সামনে যে শেপের ডিজাইন করা হয়েছে সেটা অনেকটা অয়েস্টারের মতো, অর্থাৎ ওই যে ঝিনুকের যে খোলসটা ওই রকম অনেকটা। তো এটা কেন করা হয়েছে, এটা আসলে একটা সিম্বলিক, হ্যাঁ, বিচের সাথে সিম্বল হিসেবে এই ডিজাইনটা করা হয়েছে। ঠিক আছে, তাহলে মোহাম্মদ ফয়জুল্লাহ হচ্ছে অ্যান্সার। যে কক্সবাজার আইকনিক রেল স্টেশন, এই কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্থপতি হচ্ছে মোহাম্মদ ফয়জুল্লাহ। আচ্ছা, বড় ভাই চলে আসছে, কারণ ছোট ভাই টেনশনে আছে, এই জন্য বড় ভাই আমাদের ক্লাস করতে চলে আসছে। সে বলছে যে নিউ ফার্স্ট ক্লাস এইটা। ওকে বড় ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা আজকে এই যে 30টা প্রশ্ন সলভ করলাম, তো আমাকে একটু জানান যে কার কি অবস্থা, ক্লাসগুলা কি, মানে আমরা বুঝতেছি, ভালো লাগতেছে কিনা, একটু ঝটপট বলেন কার কি অবস্থা, ঝটপট ঝটপট। ওই যে বড় ভাই চলে আসছে, বড় ভাইকে আমরা ওয়েলকাম করলাম। বড় ভাই কি অবস্থা বলেন। বড় ভাই, আশা করি আপনি এখন থেকে রেগুলার ক্লাসে জয়েন করবেন। আরো যারা আজকে যুক্ত হয়েছেন, সুমি এবং আরো কয়েকটা নাম দেখছিলাম, ভুলে গেলাম। আহ হুম। তো আমরা কিন্তু প্রতিদিন এরকম লাইভে আসছি, যেমনটা আমি ক্লাসের শুরুতেও বলছি, প্রত্যেকটা দিন কিন্তু আমরা এই লাইভে আসতেছি। এবং হ্যাঁ, থ্যাংক ইউ মারজান, থ্যাংক ইউ জুলহাস, থ্যাংক ইউ টুম্পা, থ্যাংক ইউ শাকিল। হ্যাঁ হ্যাঁ, অস্থির। আচ্ছা, প্রক্সিমা। আচ্ছা, প্রক্সিমার পরের যে শব্দটা, এটার উচ্চারণটা আসলে কি? এটা আমি আসলে জানি না। সেঞ্চুরি নাকি? আচ্ছা, জুয়েল কমেন্ট করছেন, থ্যাংক ইউ জুয়েল। অরুণ সরকার, আফরিন, থ্যাংক ইউ। ওকে, তো আমি যেমনটা বলতেছিলাম আর কি, সেটা হচ্ছে যে আমি কিন্তু প্রতিদিন এরকম লাইভে আসতেছি। আপনাদের আসলে কোথাও দৌড়ঝাঁপ করার দরকার নাই। জিকে এমন একটা জিনিস, এটা আসলে খুব বেশি পড়লে মাথা ধরে যাবে। আপনি যেটা করবেন, প্রশ্ন সলভের মাধ্যমে ইনফরমেশন গেদার করেন। ঠিক আছে, যাদের স্বল্প সময় পর পরীক্ষা বা যাদের দীর্ঘ সময় পর পরীক্ষা, উভয় ধরনের পাবলিকই কিন্তু এই ক্লাসগুলো একটু করতে পারেন। যারা পারেন, যারা কুতুব, বলছি একদিনই রিভাইজ হয়ে যাবে। আর যারা একদমই নতুন, তারা একটু যে গুছানো যে ক্লাসগুলো, একটা জিনিসের সাথে আরেকটা লিঙ্ক করে যে পড়ানোর যে ব্যাপারটা, এটা আপনি হয়তো শুরুতেই পারবেন না। আমি যতটুকু পারি ধরায় ধরায় দিচ্ছি, এতে করে আপনার যখন এই যে লেকচার সিরিজটা আপনি যেমন আজকে আমাদের 11তম ক্লাস, আমরা যখন এটা মনে করেন যে 50-60টা এরকম প্রতিদিন আসতে থাকবো, অল্প অল্প করে অল্প অল্প করে শিখতেছি। আপনি হয়তো এখন কিছু বুঝতেছেন না, এখন কিছু বুঝবেন না, বাট এরকম যখন 30, 40, 50টা ক্লাস করবেন, তখন দেখবেন যে আসলে যাই আমি আপনাকে ধরতেছি আপনি তাই বলতে পারতেছেন। কিছু জিনিস আপনি কমন সেন্স খাটায়, কিছু জিনিস হচ্ছে ওই প্রশ্নের উত্তর তো এটা ছিল, তাহলে ওইখান থেকে গেস করে আপনি নতুন একটা অ্যান্সার দিয়ে ফেলতেছেন বা প্রপার একটা অ্যান্সার দিতে পারতেছেন। এই জিনিসগুলা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি যে ক্লাসগুলো যেভাবে নেই সেইভাবে কিন্তু আপনার ভাইবার প্রিপারেশনটা খুব চমৎকার ভাবে হয়ে যায়। এটা হয় কি যে আসলে, মানে এটা অদৃশ্য, এটার ফলাফল অদৃশ্য, দৃশ্যত কোনো ফলাফল নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আসলে এটা অনেকে অনেক সময় মনেও রাখবে না। অনেকে আসলে মানে যেই না, কৃতজ্ঞতা স্বীকার হয়তো করবে অনেকে, অনেকে করবে না। কিন্তু যখন আপনি দেখবেন যে আসলে কোনো চাকরির একটা পরীক্ষায় রিটেনে আপনি আহ মানে ভালো একটা মার্ক পাচ্ছেন, বা ভাইভাতে যখন আপনি ক্লিক করতেছে যে আচ্ছা, এইটা তো আমি ওইখান থেকে এইভাবে অ্যান্সার করে ফেলতে পারতেছি, মানে আপনি নিজের কাছে অনেক ভালো লাগবে যে আমি হয়তো ডিরেক্ট এই প্রশ্নটা পড়ি নাই কখনো কোথাও, বাট আমি এটা অ্যান্সার করে ফেলতে পারতেছি। কেন? কারণ আমি ফাতিন স্যারের ক্লাস দেখছিলাম, এবং সেই ক্লাসে সে যেভাবে টার্গেট করে পড়াইছে, সেভাবে লিঙ্ক করে একটা টপিকের সাথে একটা টপিক পড়াইছে, সো ওইখান থেকে আমি বেস করে আমি স্মার্টলি বা কনসাসলি আমি অ্যান্সারটা করতে পারতেছি। বা করতে পারছি, সেটা কনসাসলি হোক বা সাবকনশিয়াস মাইন্ডে হোক, আপনি যখন পারবেন আপনার ভালো লাগবে। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ নাইম তালুকদার, রত্না ইসলাম, সানিফ ফার্স্ট ইয়ার থেকে আছে। থ্যাংক ইউ, এটা খুবই ভালো। মানে এটা অনেকের জন্য ইন্সপিরেশন হবে যে ফার্স্ট ইয়ারে এসে আর কি আমাদের সাথে যুক্ত হয়েছে। সজল ভাই ক্লাস করেছেন, আলামিন, বড় ভাই, হ্যাঁ বড় ভাই নেক্সট দিন থেকে ইনশাল্লাহ আসবেন, অহিদুল্লাহ, আহ মানসুরা, প্রিয়ন্তি, থ্যাংক ইউ, সাফা, ওকে। ফার্স্ট ক্লাস মানে আমি অনেক ফাস্ট পড়াইছি এই জন্য মনে হয়। হ্যাঁ, আরেকজন আবার কমেন্টে তারা ঠিক করতেছে, এই কাজটা আমরা একটু কম করবো। গতকাল আমি দেখলাম যে একজন লিখছে যে আমি পাবনা থেকে, আরেকজন আবার ওটা রিপ্লাই দিছে যে আমিও। হ্যাঁ, এগুলি করা যাবে না ক্লাসের মধ্যে। ঠিক আছে, এগুলি ক্লাসের মধ্যে করা যাবে না, আমার সাথে কথা বলতে হবে। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। নাইম তালুকদার, রত্না ইসলাম। আচ্ছা, উনি লিখছেন সময় কিভাবে যায় বোঝা যায় না। না না, সময় কিভাবে যায় এটা না বুঝলে সমস্যা আবার। পরীক্ষার হলে যদি এই কথা, মানে মানে এইটা যদি পরীক্ষার হলেও হয় যে সময় কিভাবে যায়,
টাইম ম্যানেজমেন্ট, টাইম সেন্স থাকা খুবই জরুরি। হ্যাঁ, হীরা, থ্যাংক ইউ। আমি জাস্ট জাস্ট ইয়া করলাম, থ্যাংক ইউ। রত্না, ফিরোজা, তুষার আছেন আমাদের সাথে, শাকিল ভাই আছেন আমাদের সাথে, ভেরি গুড। ওকে। হ্যাঁ, হাফিজ আমাদের রেগুলার ক্লাস করে, থ্যাংক ইউ হাফিজ। আমি একটু একটা জিনিস জানতে চাই, এই যে কিছু মানুষ, আমি এই যে যেমন হাফিজ যেমন আমাদের রেগুলার, উৎপল আমাদের রেগুলার, ইকরাম ভাই আছেন, হ্যাঁ, মানে রেগুলার। আচ্ছা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের শাকিল আছেন আমাদের সাথে, খুবই ভালো। আপনাদেরও সামনে বেশ কিছু সার্কুলার আছে, বেশ কিছু পরীক্ষা আছে, যেমন ওই যে যেটা বললাম যে রেলওয়ের একটা পরীক্ষা আছে সামনে, জুলাইতে মোস্ট প্রবাবলি, 516টা পদ। হ্যাঁ। আহ দীপু, আকিব ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আহ যা আমার এলাকার বড় ভাই, আমাদের এখানে অনেকেই আছেন আমার এলাকার, তো আকিব ভাই যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ। ও বড় ভাই আমার ক্লাস করতেছে, দীপু সরকার, সানিব, অনেকে আছে। তো এই যে আমি আর কি যেটা বলতে চাচ্ছি যে আপনারা, আমি কিন্তু কখনো ক্লাসে বলি না যে ক্লাস শেয়ার করেন, কাউকে মেনশন করেন কমেন্টে, এগুলো কখনো বলি না। বাট আমি চাই যে আরো নতুন নতুন মানুষ আসুক। হ্যাঁ, আমরা কিন্তু প্রতিদিন যেই মানুষগুলোকে দেখতেছি, খুবই ভালো লাগে যে আপনারা রেগুলার বেসিসে ক্লাস করেন। অনেকগুলো নাম কিন্তু আমার এখানে কমন, থ্যাংক ইউ শাহরিয়ার। অনেকগুলো নাম এখানে কমন, এবং আমি খুবই হ্যাপি যে আপনারা রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করেন, এবং আমি চাই যে আপনাদের মতো আরো এরকম লোকজন আসুক, হ্যাঁ, তারাও উপকৃত হোক। এবং আসলে ভালো লাগে যে আসলে মানে বাংলাদেশের কনটেক্সটে চাকরির বাজারটা এখন এত বেশি মানে ওয়াইড ওপেন হয়ে গেছে। সো মানে খুব বেশি কম্পিটিশন হয়ে গেছে, এবং আপনাকে আসলেই স্মার্ট হইতে হবে। হ্যাঁ, সেটা নবম গ্রেড হোক, দশম গ্রেড হোক, 11 থেকে 20তম গ্রেড হোক। বললাম তো, আজকেও একজন চাকরি প্রত্যাশী আমার কাছে এসে তার ভাইবা এক্সপিরিয়েন্স শেয়ার করছে। তো যেটা হয়েছে যে মানে ভালো লাগে তারা যখন পজিটিভ ফিডব্যাক দেয়, বা যারা মানে তারা যখন আসলে মানে বলে যে স্যার আপনি অনেক ডাউন টু আর্থ, এবং আপনার কাছে এই যে অ্যাক্সেসটা পাওয়া গেল, বা এই যে আপনার কাছে যে আহ, ভালো যে ইয়াগুলা পাওয়া যায়, এই জিনিসগুলোতে তারা আসলেই, আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা আর কি উপকৃত হয়। তো আমিও চেষ্টা করব যে এই জিনিসটা আসলে যতটা ছড়ানো যায়, যতটা বৃহত্তর পরিসরে যায়, আমি আসলে আহ অনেক মানে মানে অনেক ভালো বোধ করবো। এটা আসলে বলার মতো না, এটা আসলে এই অনুভূতিটা আসলে ওইভাবে বোঝানোর মতো না। যাই হোক, হ্যাঁ, হাফিজ, আপনি, আমি আপনার নিয়মিত স্টুডেন্ট, হ্যাঁ, থ্যাংক ইউ। রোজেন আমাদের সাথে যুক্ত হয়েছে, হ্যালো রোজেন, কি অবস্থা? যাই হোক, তো ঠিক আছে। তো আমি এটাই বলবো যে রেগুলার একটু ক্লাসগুলো করব, কারণ আমাদের আসলে এখন আহ, মানে প্রচুর কিন্তু সার্কুলার হচ্ছে। বিসিএস তো আছেই, বিসিএস এ আসলে দেখা যাচ্ছে যে একটা মানে হিউজ পোর্শনের মানুষজন ওখানে অ্যাপ্লাই করে, কিন্তু আপনি যদি শিক্ষা ক্যাডার বা চিকিৎসা ক্যাডার এবং ইভেন টেকনিক্যাল ক্যাডার যদি বাদ দেন, তাহলে আলটিমেটলি কিন্তু সিট অনেক কমে আসে। তো সেই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, আপনি দেখবেন যে একদম আহ, মানে আপনি, যারা আমরা হচ্ছে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তারা, যেমন আমি যে সাবজেক্টে পড়াশোনা করেছি, আমার কিন্তু টেকনিক্যাল ক্যাডার নাই। সুতরাং বিসিএস এ কিন্তু আমি সেই সুযোগটা পাচ্ছি না। আমার শিক্ষা ক্যাডারও নাই, চিকিৎসা ক্যাডার তো নাই। সুতরাং আহ, আমরা অনেক সময় এভাবে মোটা দাগে চিন্তা করি যে বিসিএস এ প্রায় প্রতি বছর 1500, 1600, 2000 লোক নেয়। বাট আপনি একটু চিন্তা করেন যে শিক্ষা ক্যাডারের ওইটা আপনার তো হয়তো সুযোগ নেই, বা আপনার অনেকের সুযোগ নেই। ওইটা আপনি ফেলে দেন, চিকিৎসা ক্যাডারের যে সিটগুলো আছে ওগুলো ফেলে দেন, টেকনিক্যাল ক্যাডারের যেগুলো আছে ওগুলো ফেলে দেন, তাহলে আলটিমেটলি সিট কয়টা থাকে? খুবই কিন্তু কম। কিন্তু সেই তুলনায় অ্যাপ্লাই পড়ে কত, রেশিওটা কিন্তু অনেক বেশি। তো সেই দিক থেকে যদি চিন্তা করেন, তাহলে দেখবেন যে অন্যান্য যে নবম গ্রেডের যে পরীক্ষাগুলো হয়, বা দশম বা 11 থেকে 20তম গ্রেডের যে চাকরির পরীক্ষাগুলো হয়, সেগুলোতে কিন্তু আমরা যদি তুলনামূলক একটু প্রিপারেশন রাখি, অ্যাটলিস্ট আমি যদি জিকের কথা বলি, দেখবেন একই ধরনের জিনিসগুলোই কিন্তু বারবার ঘুরে ঘুরে আসে। যেমন আজকে আমরা সলভ করছি রাজেন্দ্রপুর সেনানিবাস, এবং বিগত ক্লাসে কিন্তু আমি পড়াইছি শেখ রাসেল সেনানিবাস, কিংবা যমুনা সেনানিবাস। ঠিক আছে। সো যখনই আপনি এরকম একটা সেনানিবাস রিলেটেড টপিক পিক করবেন, আপনি নিজেই এই জিনিসটা করবেন, নিজেই এটা প্র্যাকটিস করবেন। আমি হয়তো ক্লাস আপনাকে এইভাবে নোট নোট করে পড়াই, আপনি নিজেই প্র্যাকটিসটা গ্রো করবেন নিজের মধ্যে। যে যখনই আমি কোনো একটা টপিক তুলবো, যে জাতিসংঘ তুললাম, তাহলে আমি কি করব, জাতিসংঘে বাংলাদেশ কবে সদস্যপদ লাভ করছে। এখানে আরেকটু জিনিস জেনে রাখবেন যে জাতিসংঘে বাংলাদেশ সদস্যপদ লাভ করছে 1974-এ, ফাইন। বাট আন্দোলন মানে মানে আমরা প্রথম রিকোয়েস্টটা করছি কবে, কবে থেকে আমরা এই কার্যক্রমটা শুরু করছি, এবং ভেটো দেয় কে? চীন। বলছিলাম ভেটো দেয় কে? চীন। আচ্ছা, তো এই যে চীন যে ভেটো দেয়, আবার এই চীনকে আমরা এখন বন্ধু রাষ্ট্র বলতেছি। তো কখন আমরা চীন কখন আমাদের পক্ষে, কখন আমাদের পক্ষে না, এই জিনিসটাই কি, এটাই কিন্তু আসলে আন্তর্জাতিক সম্পর্ক, এটাই কিন্তু আসলে আন্তর্জাতিক সম্পর্ক আর আন্তর্জাতিক রাজনীতির একটা পার্থক্য। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা আসলে ডিটেল শিখবো যখন আমরা রিটেন ক্লাস হয়তো আমরা যদি কখনো করি, তখন হয়তো আমরা এই জিনিসগুলো ডিটেলসে যাব। যাই হোক, তো অনেকে অনেক কমেন্ট করছেন, তো থ্যাংক ইউ। অনেকে অনেক দূর দূরান্ত থেকে ইয়া করেন, যুক্ত হন আমাদের ক্লাসে।
যেমন গতকাল পঞ্চগড় তেঁতুলিয়া থেকে একজন যুক্ত হয়েছিলেন, আজকে কুষ্টিয়া থেকে আছে, ঢাকার বিভিন্ন প্রান্ত, ঢাকা আমি পাই নাই এই জন্য আমি আর কি বলে দিচ্ছিলাম যে হ্যাঁ আমি ঢাকা থেকে, হ্যাঁ। যাই হোক, তো আজকে অনেক কথাবার্তা বললাম, তো আমরা যেটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আমরা তো মোটামুটি প্রতিদিন আসতেছি লাইভে, তো প্রতিদিন এরকম 25টা 30টা এই প্রশ্নগুলো যখন আপনি সলভ করেন, আমি কিন্তু প্রতিদিনই বলি যে আপনি কিন্তু 25টা প্রশ্ন সলভ করা মানে 25টা উত্তর জানলেন তা কিন্তু না, আপনি অনেক রিলেভেন্ট ইনফরমেশন জানেন যেখান থেকে চাইলেই আপনাকে এই 30টা প্রশ্ন মানে এখান থেকে আরো 30টা প্রশ্ন বানানো যাবে, বা 60টা 90টা প্রশ্ন আমি যদি এখান থেকে করি, এই টপিকগুলো থেকে করি, আমি ক্লাসে যে ইনফরমেশন গুলো শেয়ার করছি সেখান থেকে কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। সো মেক শিওর আমি যখন ক্লাস করি, আচ্ছা ফাতেমা তান্নুম বলছেন ঢাকা থেকে, ভেরি গুড। নুসরাত না নুরসাত, এটা আচ্ছা এটা হচ্ছে নুসরাত, আচ্ছা ভেরি গুড। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, আমি সবসময় বলি যে আপনি যখন ক্লাস করবেন তখন যেটা করবেন যে আহ, আমি সলভ করাইতেছি মানে আপনি শুধু সে থাকবেন না, আপনার একদিনই বলছি যে আপনার চোখ থাকবে বোর্ডে বা এই যে ক্লাসের দিকে, আর হাত থাকবে কোথায়, হাত থাকবে আপনার খাতায়, আপনি ক্লাস দেখবেন আর খাতায় নোট করবেন, ঠিক আছে। এবং আপনি যখন ক্লাস শেষে দেখবেন যে আপনার নোটগুলো অনেক সুন্দর হয়ে গেছে বা অনেক ইনফরমেশন চলে আসছে, আপনি পরীক্ষার আগে জাস্ট পেজ উল্টাইলে ওইটা আপনার সুন্দর মাথায় কাজ করবে। কারণ কি জানেন, কারণ ওই নোটটা আপনি করছেন, ওইটা কেউ আপনাকে পিডিএফ বানায় দেয় নাই, ওইটা কিন্তু কেউ আপনাকে গুলাই খাওয়ায় নাই, ওইটা আপনার হাতে লেখা, আপনার ক্লাস করতে করতে নোট করা, সো ওইটা আপনার মাথায় ভালো থাকবে, ঠিক আছে। ওকে, যাই হোক, তো থ্যাংক ইউ। যারা ক্লাসে দেরিতে যুক্ত হয়েছেন বা পরে যুক্ত হয়েছেন তারা রেকর্ডিংটা দেখে নিন, আমাদের ইউটিউবে আপলোড হয়ে যাবে, ফেসবুকেও আপনি চাইলে দেখে নিতে পারবেন। আজকে আমরা এই পর্যন্তই, আবার ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। তো সে পর্যন্ত আমরা সবাই সুস্থ থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।